ওকে। হে নূতন দেখা দিবার বার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিবার বার, জন্মের প্রথম শুভক্ষণ। হে তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতো তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতো। হে নূতন রিক্ততার বক্ষ ভেদি, আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমাছে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক। 25শে বৈশাখ হে নূতন দেখা দিবার বার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই প্রকাশ দর্পণের অগণিত দর্শক শ্রোতা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে অনুষ্ঠানটি আজকে দেখছেন এবং শুনছেন। সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে। আপনারা জানেন যে আজকে আমাদের বাঙালিদের প্রাণ পুরুষ, প্রাণের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে প্রকাশ দর্পণ আজকের এই অনুষ্ঠানটি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা অনুষ্ঠান শুরু করছি। শুরুতে আমরা ডক্টর নার্গিস নাছিরের চমৎকার একটি রবীন্দ্রনাথের গান আমরা শুনলাম। আজকের এই অধিবেশনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে প্রখ্যাত কবি গোলাম কিবরিয়া বিনু, যিনি সভাপতি বাংলাদেশ প্রগতি লেখক সঙ্গে। আমাদের সঙ্গে আজকে সুদূর ভারত, সুদূর নয় অদূর আমাদের জন্য, ভারতের কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নার্গিস নাছির, যিনি খ্যাতিমান একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক। তিনি প্রভাষক, উদয়পুর মাধবীলতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, ভারতে। আমাদের সাথে আজকে আছেন আরেকজন খ্যাতিমান বাচিক শিল্পী এবং তিনি কলকাতা দূরদর্শনের উপস্থাপক শ্রেয়সী দত্ত। তিনি থাকছেন আমাদের সাথে। সাথে থাকছেন প্রভাস দর্পণের আমাদের সম্মানিত সম্পাদক রূপচাঁদ দাশগুপ্ত, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন লন্ডন। তো আজকের অনুষ্ঠান শুরু করে কথা না বাড়িয়ে, আমরা জানেন যে বাঙালি, বাংলা, বাংলাদেশ কিংবা বাংলা ভাষায় আমরা যারা পৃথিবীব্যাপী কথা বলি, আমরা বাংলায় আমাদের মাতৃভাষা, বাংলাতে আমাদের জীবনের সমস্ত রূপকে আমরা উন্মোচন করি। এই বাংলাকে সমৃদ্ধ করার জন্য, ভাষাকে সমৃদ্ধ করার জন্য, বোধ মননকে তৈরি করার জন্য আমাদের যারা ত্যাগ, তিতিক্ষা, গবেষণা, তাদের সাথে তাদের সাধনা বিনিয়োগ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পণ্য। আমরা তাকে বাদ দিয়ে বাংলা সাহিত্যকে চিন্তাই করতে পারি না। তিনি ছিলেন না এমন কোনো জায়গা ছিল না। আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি কিংবা রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত লিখে তিনি খ্যাতি অর্জন করেছেন তেমনটি নয়। আমরা জানি বাংলা সাহিত্যের সব কোটি অঙ্গনে তার অবাধ বিচরণ ছিল। তিনি যেমন কবি, তেমনি ভাবে তিনি ঔপন্যাসিক ছিলেন, ছোট গল্পকার ছিলেন, তিনি চিত্রকরও ছিলেন। সঙ্গীতে আমরা তো জানি তার অপরিসীম অবদানের কথা। তিনি সঙ্গীত রচয়িতা,
নাটকও করেছেন, কৃষি এবং কৃষকদের নিয়ে কাজ করেছেন, তিনি ভাষার জন্য কাজ করেছেন, স্বাধীনতার জন্য কাজ করেছেন। অর্থাৎ মানব জীবনের যে কটি অঙ্গ মানুষ বিচরণ করে, যে কটি অঙ্গনে প্রত্যেকটা জায়গায় আমরা রবীন্দ্রনাথের স্পর্শ পেয়েছি, আমরা তার কাছে প্রেরণা পেয়েছি, তার লেখা থেকে, তার কবিতা থেকে, তার গান থেকে আমরা শিখেছি, আমরা বেড়ে উঠেছি। অসীম শ্রদ্ধা কবিগুরু স্মৃতির প্রতি, এবং আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে অনুষ্ঠানের শুরুতে আমি একটু সবিনয়ে অনুরোধ করব বাংলাদেশ থেকে যুক্ত হওয়া আমাদের প্রিয় কবি গোলাম কিবরিয়া পিনু ভাইকে। আমি তাকে অনুরোধ করবো এইভাবে যে আজকের অনুষ্ঠানটা তিনি রবীন্দ্রনাথের কিছু কথা, তার কিছু স্মৃতি বা তাকে নিয়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করি। আপনারা জানেন, একটু বলে রাখি যে ভারত থেকে আমাদের শ্রদ্ধেয় শিল্পীরা, অতিথিরা যুক্ত হয়েছেন, তারাও জানেন কোভিড-19 কারণে আমরা অনেকটা আটকে গেছি। বাংলাদেশে রবীন্দ্রনাথের জন্ম বা মৃত্যু বার্ষিকী কিংবা রবীন্দ্রনাথের কোনো বিষয় এলে সহস্রাধিক অনুষ্ঠান হয় সারা বাংলাদেশে। আমরা মনে হয় তার চেয়েও বেশি সহস্রাধিক অনুষ্ঠান হয়। আমাদের প্রাণে মিশে আছেন তিনি। একইভাবে কলকাতায়ও সেটি হয়। সারা বিশ্বব্যাপী তার স্মৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আকুল হয়ে রই। কারণ কি, সেখানে আমাদের শুধু যে তৃষ্ণা তা নয়, সেখানে আমাদের প্রাপ্য। এই প্রেক্ষাপটে গোলাম কিবরিয়া পিনু নিশ্চয়ই তার অভিজ্ঞতা থেকে, তার যে বিশাল ভান্ডার আছে, জানার ভান্ডার, অন্বেষণের ভান্ডার, সেখান থেকে যদি কিছু বলেন আমরা নিশ্চয়ই সবাই উপকৃত হব। গোলাম কিবরিয়া পিনু। অনেক ধন্যবাদ সাংবাদিক শাহরিয়ার হাসানকে, এবং আজকে যারা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, ডক্টর নার্গিস নাসির, আবৃত্তি শিল্পী শ্রেয়াসী দত্ত, এবং আমাদের সাংবাদিক প্রবাস দর্পণের সম্পাদক চাঁদ দাস, এবং যারা শুনছেন তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলি। রবীন্দ্রনাথ সম্পর্কে আপনারা সকলেই জানেন, আজকে আমরা 160তম তার জন্মবার্ষিকী পালন করছি, এবং প্রায় মৃত্যুর পর 80 বছর চলে গিয়েছে। তো এরকম একটি মানুষ এখনো প্রাসঙ্গিক, এখনো আমাদের আপন মানুষ হিসাবে আমরা তাকে চিহ্নিত করি এবং তার প্রতি শ্রদ্ধা রাখি। আজকে যদিও করোনা কাল, তবু আমরা লক্ষ্য করছি যে অনলাইনে বাংলাদেশ, ভারত এবং বিদেশের অনেক জায়গা থেকে তার জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। এইটুকু একটি ঘটনা থেকে বোঝা যায় যে আমরা রবীন্দ্রনাথকে এখনো আমাদের মাঝে কিভাবে জীবন্ত রেখেছি, বা রবীন্দ্রনাথ আমাদের মাঝে জীবন্ত হয়ে আছে। সেই রবীন্দ্রনাথ নিয়ে তো কথা বলা অনেক ব্যাপক বিস্তৃত বিষয়। তার জীবন নিয়ে যদি আলোচনা করি, সাহিত্য নিয়ে আলোচনা করি, তার কর্মকাণ্ড নিয়েও আলোচনা করি, তবু আমরা এই অল্প সময়ের মধ্যে তার কোনো কূল কিনারা এবং শুল্ক সন্ধান করতে আমরা পারবো না। তবে দু একটি মোটা দাগে কথা বলি, সেটা হচ্ছে এই, আমরা রবীন্দ্রনাথকে অনেক সময় ভেবে থাকি যে এমন একটা প্রতিকৃতি, মনে হচ্ছে তিনি সাধু সন্ত এবং জমিদারের সন্তান, খুব আরামায়েশে ছিলেন, কিন্তু তা কিন্তু নয়। তার ভাষ্য অনুযায়ী যদি আমরা বলি, তিনি 80 বছর বয়সে বলেছিলেন, তারই কথা দিয়ে বলি, আমি সাধু নই, সাধক নই, বিশ্ব রচনার অমৃত স্বাদের আমি যাচনদার। এই যে একটি কথা বলেছেন, এতেই বোঝা যায় যে তিনি, আমরা অনেক সময় তাকে সাধু মনে করি, আমি তা মনে করি না। তিনি প্রকৃতপক্ষে একজন মানুষ ছিলেন, কর্মচঞ্চল মানুষ ছিলেন, কর্মবিদ ছিলেন, এবং মানব জীবনের যে সৃজনশীলতার বিকাশ, তার মধ্যে আমরা অতলান্ত হিসাবে দেখেছি, অতল স্পর্শী তার প্রতিভার স্বাক্ষর দেখেছি, তার শিল্প সাহিত্যে, তারপর হচ্ছে তার কর্মকাণ্ডে, তার প্রতিষ্ঠান রচনার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে। আমি একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই, যে আমরা তাকে হয়তো অনেক সময় মনে করি যে তার জীবনটা খুব স্বচ্ছন্দ চলে গিয়েছে, কষ্টের ভিতরে যায়নি, জমিদারের সন্তান, আরামায়েশে ছিলেন বলে এত লেখা এবং সৃজনশীল কাজ করেছেন। একটি উদাহরণ দিয়ে আমি বলি, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ প্রায় 52টি কাব্যগ্রন্থ লিখেছেন, 38টি নাটক লিখেছেন, 13টি উপন্যাস লিখেছেন, 36টি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, 95টি ছোট গল্প, প্রায় 2000-এর মতো গান লিখেছেন, চিঠিপত্র আছে, চিত্রকলা আছে ইত্যাদি। কিন্তু তার পাশাপাশি যে কর্মবীর হিসাবে
তিনি আমাদের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে ভূমিকা পালন করেছেন, প্রতিষ্ঠান তৈরি করেছেন, বিশ্বভারতী তৈরি করেছেন, তিনি সমবায় প্রথা কৃষিক্ষেত্রে প্রবর্তন করেছেন ইত্যাদি আছে। আমি একটি উদাহরণ দিয়ে বলি তার জীবনটা যে কত একটা ব্যক্তি জীবনে কত সংকট আসতে পারে। যদি আমরা ধরি 1896 থেকে 1905 সাল পর্যন্ত একটা ব্যক্তির জীবনে কত রকম বিপর্যয় এসেছে, তারপরও তিনি কর্মচঞ্চল থেকেছেন। আমরা দেখেছি সেই সময় তিনি কখনো শিয়ালদহে ছিলেন, কখনো কলকাতা ছিলেন, কখনো বোলপুর ছিলেন, কখনো উড়িষ্যা ছিলেন, বিহার ছিলেন, বাংলায় ছিলেন, বোম্বাই ছিলেন, উত্তরপ্রদেশে ছিলেন। আমরা লক্ষ্য করেছি যে সেই সময় তার ব্যক্তিগত জীবনে অনেক ধরনের আঘাত এসছে। যেমন তিনি দুর্বিপাকে পড়েছেন, কুষ্টিয়া যে পাটের ব্যবসায় তিনি প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিলেন এবং যার ফলে তার আর্থিক ঋণ বেড়েছিল এবং তাই ব্যক্তিগতভাবে তিনি বেশ সংকটের মধ্যে পড়েছিলেন। তারপর তিনি স্ত্রী পুত্রকে নিয়ে শিয়ালদহে বসবাস শুরু করেছিলেন, কিন্তু স্ত্রীর আপত্তির জন্য শিলায়িত হয়ে তিনি বসবাস করার সংকল্প ত্যাগ করেন। তারপর এই অল্প সময়ের মধ্যে 10 বছর, প্রায় 10 বছরের মধ্যে তার পিতার মৃত্যু হলো, তার কন্যার মৃত্যু হলো, তার স্ত্রীর মৃত্যু হলো, তার অনেক নিকট আত্মীয়রও মৃত্যু হলো। তারপর এই সময় তিনি একটা বিশেষ বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, ব্রাহ্ম এবং হিন্দু ধর্ম নিয়ে একটা বেশ বিতণ্ডার মধ্যে পড়েছিলেন, সংঘর্ষের মধ্যে পড়েছিলেন এবং দ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন, যার ফলে তার মানসিক বিপর্যস্ততা এসেছিল। তিনি স্বদেশী আন্দোলনে যোগদান করেছিলেন এবং স্বদেশী আন্দোলন নিয়ে তার মধ্যে মতভেদ হয়েছিল অন্যদের সঙ্গে, এবং তারপর তিনি সেটা সংস্রব ত্যাগ করেছিলেন। তিনি কন্যার বিবাহ দিয়েছিলেন, বিজ্ঞানী জগদীশ চন্দ্রকে তিনি টাকা পয়সা জোগাড় করে বিলাতে প্রেরণ করেছিলেন। এই সময় তিনি পুত্র জামাতাকে বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা নিয়েছিলেন, যেন কৃষি বিষয় তারা অভিজ্ঞ হয়ে এসে বাংলাদেশ সেই সময় এই পূর্ব বাংলায় বা সেই সময় বাংলায় কৃষি বিকাশের ক্ষেত্রে জন্য ভূমিকা। এইরকম কাজের সঙ্গে তিনি এইরকম সংকটের মধ্যে থেকে তিনি কাজ করেছিলেন। আপনারা জানেন তার পরবর্তী সময় তিনি বিশ্বভারতী গঠন করেছিলেন। বিশ্বভারতী গঠন করার পিছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ ছিল যে তিনি দেখেছিলেন যে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কিভাবে জীবন প্রকৃতি থেকে দূরবর্তী অবস্থা নিয়ে যায়। সেদিক থেকে তিনি একটি তপবন ভিত্তিক একটি শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আপনার বিশ্বভারতী মানে প্রবর্তন করেছিলেন, সেখানে শান্তিনিকেতন প্রবর্তন করেছিলেন। আমরা সেখানে লক্ষ্য করেছি তিনি সেখানে বিশেষ করে সংস্কৃত এবং ইংরেজি যে উপনিবেশ বা একটা প্রভাব ছিল শিক্ষা ক্ষেত্রে, সেটাকে দূর করে নিয়ে বাংলা ভাষাকে মূল ভাষা শিক্ষা হিসাবে তিনি সেখানে প্রবর্তন করেছিলেন। এভাবে আমরা লক্ষ্য করব তিনি শুধু শিল্প সাহিত্যে বা সাহিত্যের বিভিন্ন ধারায় তিনি অবদান শুধু রাখেন, আমরা লক্ষ্য করব তিনি ব্যক্তিগতভাবে সে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় প্রতিবাদ করেছিলেন, লাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। আপনারা জানেন যখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার আপনার জার্মানি দখল করে সমস্ত লাইব্রেরি গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিশ্ব মানবতার বিরুদ্ধে সে হিটলার শক্তি বিশেষ করে মানুষের মানবিক শক্তিকে নষ্ট করার জন্য উদ্গ্রীব হয়েছিল, সেই সময় তিনি গুটকি এবং অন্যান্য বিশিষ্ট পৃথিবী বিখ্যাত সাহিত্যিকদের সঙ্গে প্রতিবাদও করেছিলেন। এইভাবে আমরা তাকে লক্ষ্য করব। অন্যান্য ক্ষেত্রেও তিনি ভূমিকা পালন করেছিলেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের শাহরিয়ার ভাই বলেছেন যে আমরা যদি লক্ষ্য করি যে কৃষি ক্ষেত্রে সেই আপনার হচ্ছে পূর্ব বাংলায় তিনি অনেক ধরনের ভূমিকা পালন করেছিলেন, যে সমবায়ের প্রবর্তন করেছিলেন এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে দুধ উৎপাদনের ক্ষেত্রে তিনি বিদেশ থেকে গাভী নিয়ে এসেছিলেন এবং গাভী নিয়ে এসে সেখানে কিভাবে দুগ্ধ খামার গড়ে তোলা যায় সেইটুকু কাজ করেছিলেন এবং সেই দুগ্ধ খামারের অনুসারে এখনো মিল ভিটা রয়েছে বাংলাদেশে, একটা ঐতিহ্য ধরে কাজ তিনি করেছিলেন। এরকম অনেক ধরনের কাজের সাথে তিনি যুক্ত ছিলেন। আর সেই কারণে আমি বলবো যে আরো একটা কথা আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন একটি কথা, সেটা আমি বলে শেষ করি এই মুহূর্তে। তিনি বলেছিলেন যে আমি মানব প্রেমের জন্য আমি এসেছি, কাজ করেছি, সেই ধরনের একটা কথা আমি উল্লেখ করি তার ভাষ্য নিয়ে।
তিনি বলেছেন, আমি ভালোবেসেছি এই জগৎকে, আমি প্রণাম করেছি মহৎকে, আমি কামনা করেছি মুক্তিকে, যে মুক্তি পরম পুরুষের কাছে আত্মনিবেদনে, আমি বিশ্বাস করেছি মানুষের সত্য মহামানবের মধ্যে, যিনি সদা সদা হৃদয়ে সংশ্লিষ্ট। আমি এসেছি এই ধরনীর মহাতীর্থে, এখানে সর্বদেশ সর্বজাতি সর্বকালের ইতিহাসের মহাকেন্দ্রে আছেন নর দেবতা। তারই দেবী মূলে নিভৃতে বসে আমার অহংকার, আমার ভেত বুদ্ধি স্খলন করবার দুঃসাধ্য চেষ্টায় আজও আমি প্রবৃত্ত রয়েছি। এই যে তার মানবিক চিন্তা, এই যে মানব মুক্তির যে চিন্তা, এটাই হচ্ছে তার সমস্ত কাজের, সাহিত্যের, দর্শনের মূল ভিত্তি হিসাবে আমি মনে করি। এটুকু বলে এখানে শেষ করি, পরবর্তীতে আরো আলোচনা করব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বিনু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার অনেকগুলো তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন। যদিও আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা খুব ভালো মতোই রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে চেষ্টা করেন বা জানেন, কিন্তু আপনি এমন কিছু তথ্য উপস্থাপন করেছেন যেগুলো স্বভাবতই আমরা জানি না। এই জায়গাটা আমি এমন করে বলতে পারি যে রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনটা যেভাবে তুলে এনেছেন, যে আমরা ধারণা করি যে তিনি জমিদারের সন্তান ছিলেন, তার জমিদারি ছিল, তিনি আপনার পদ্মায় যে রাজকীয় বোট নিয়ে, নৌকো নিয়ে তিনি চলাফেরা করতেন, ধারণা থাকে যে তিনি খুব সুখে আরামায়েশে জীবনযাপন করেছেন। কিন্তু তা যে মোটেও নয়, তার ব্যক্তির জীবনে যে কত রকমের দুর্দশা, কত রকমের গ্লানি, কষ্ট অন্তরে কত ছিল, সেটি আমরা অনেকেই হয়তো ঠিক মতো উপলব্ধি করতে পারি না। সেই বিষয়গুলো আপনি উপস্থাপন করেছেন, অশেষ ধন্যবাদ আপনাকে। আমি একটা মিনিটের জন্য যাব আমাদের রূপচাঁদ দাস রূপকের কাছে, যিনি প্রবাস দর্পণের সম্পাদক। তার কাছে আমি একটু জানতে চাইবো যে প্রবাস দর্পণ তো নিয়মিত অনুষ্ঠান করে, আপনারা জানেন যে 30 দিন, প্রতি মাসে 30 দিন থাকে, 30 দিনই প্রবাস দর্পণ অনুষ্ঠান করে থাকে। কখনো নারী নির্যাতন কিংবা নারী থেকে নিষ্পেষণ, সেটি প্রতিবাদ জানাতে গিয়ে আমরা অনুষ্ঠানের আয়োজন করি, আলোচনা করি। কখনো আমরা রাজনীতিকদের নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, কখনো প্রবাসে বাংলাদেশি যারা আছেন কিংবা ভারতের বাংলাভাষী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলি। এভাবে প্রতিদিনই অনুষ্ঠান করা হয়। তো এর ফাঁকে ফাঁকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ, গৃহকবি কাজী নজরুল ইসলাম কিংবা আপনার স্বাধীনতা দিবস, অমর শহীদ ভাষা দিবস, এগুলো নিয়ে আমরা অনুষ্ঠান করতে চেষ্টা করি, যেহেতু আমাদের জাতির সাথে, ভাষার সাথে। তো সেই ক্ষেত্রে আজকের যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে আয়োজন করতে গিয়ে আমাদের যে স্পৃহা, আমাদের যে একটা উদ্দেশ্য, সেটি কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন, কিংবা আমাদের এই ধরনের অনুষ্ঠান নিয়মিত করা উচিত বলে মনে করেন? মাননীয় সম্পাদক রূপচাঁদ দাস রূপক। শাহরিয়ার ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অতিথি মেলে যারা আছেন সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আসলে আমি বিশেষ করে এই সাংবাদিকতা করার কারণে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরেছি। আমি দেখেছি যে বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্পেনে আমি দেখেছি, স্পেন সহ ইউরোপ প্রতিটা দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেভাবে ওরা শ্রদ্ধা করে, যেভাবে ওরা বিভিন্ন হলের নাম, রাস্তার নাম, বিভিন্ন জায়গায় কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা সেইভাবে শ্রদ্ধার সম্মান দেখে, বিভিন্ন পাঠ্য পুস্তকে যেভাবে নিয়ে আসে। এতে করে বিশেষ করে আমি দেখেছি যে এই যে নতুন প্রজন্ম যারা আছে, বিশেষ করে ইউরোপের আমাদের বাঙালি নতুন প্রজন্ম, অনেকেই হয়তো বাঙালি সংস্কৃতি বা বাঙালি যে আমাদের ঐতিহ্য বা ইতিহাস কৃষ্টি পরিচয়, অনেকেই কিন্তু থেকে দূরে সরে যাচ্ছে বিভিন্ন কারণে, বাসা বিভিন্ন কারণে শুরু হয়ে যাচ্ছে। তো আমরা প্রবাস দর্পণ শুরু থেকে আমরা একটা কাজ করে যাচ্ছি যে বাংলাদেশের শিকড়ের সাথে একটা পরিচয় করে, একটা সংযোগ সৃষ্টি করা। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাভাষী মানুষের তারাও পৃথিবীর সব ভাষার মানুষের জন্য এটা অনন্য মানে ব্যক্তিত্ব, যার কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ছাড়া কিছু চিন্তা করা যায় না। একটা মানুষ, তার সংস্কৃতি, তার চর্চা। আর যে কথাগুলা পিনুভাই বললেন যে উনি যা লিখে গেছেন, একটা মানুষ যে সেই চর্চাটা করে, ওনার লেখাগুলো যে পড়ে, হ্যাঁ, তার মানুষের তার যে চারিত্রিক যে কিছু মানে অনেক কিছু পরিবর্তন আসবে। আর আমরা প্রবাস দর্পণ আমরা এই অনুষ্ঠানগুলা আয়োজন করি, আমরা চাই যে প্রবাসে যারা আছে, প্রবাসে তো জানেন অনেক কিছুই আমরা পাই না, যারা ভারত, বাংলাদেশ বা যারা আপনারা পেয়ে থাকেন, আমরা পাই না। আমরা চাই যে এই প্রবাসীদেরকে আমাদের একটা
এই সংস্কৃতির ছোঁয়াটা দেওয়া, একটু ইতিহাসটা একটু জানান দেওয়া নতুন প্রজন্ম বা এখানকার যারা যুবক যুবতী যারা বড় হচ্ছে এখানে ইউনিভার্সিটিতে পড়তে, অনেকে কিন্তু জানে না এইসব। যেমন আজকে সকালে আমার মেয়ে আমাকে প্রশ্ন করতেছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে, সে জানে না, সে ক্লাস 8-এ পড়ে, এখানে জানে না। হ্যাঁ, তাকে আমি বললাম, তো তাকে বললো তুমি অনুষ্ঠানটা দেখিও, অনুষ্ঠান দেখলে তুমি অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা। এই কাজগুলো আমরা চাই প্রভাস দর্পণ শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর না, আমরা চাই যে আমাদের যারা বাঙালি আমরা যাদেরকে নিয়ে গর্ব করি সবাইকে আমরা চাই তুলে ধরতে। আর এই লক্ষ্যই আমাদের এই অনুষ্ঠান, আমরা যদি অনুষ্ঠানটা সাকসেসফুল করতে পারি আগামী প্রজন্ম হ্যাঁ অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ওরা যাতে, অনেকেই আছে যারা প্রবাসে থাকে, এরা দেশে যেতে চায় না। হ্যাঁ, বা আমাদের অনেকেই আছে, অনেক আমরা দেখি অনেক ওরা মানে একটু বাঙালি সংস্কৃতি একটু অন্যভাবে দেখে, যেটা আমরা আশা করি না। তো এই জিনিসটা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে এগুলো পরিবর্তন। ধন্যবাদ শাহরিয়ার ভাই। ধন্যবাদ আপনাকে, আপনার অনুভূতিটা জানতে পারলাম, চমৎকার। আপনাকে ধন্যবাদ জানাই এই জন্যই যে আমি জানি যে আপনি দীর্ঘদিন বিলেতে অবস্থান করছেন, তার মানে ইংল্যান্ডে অর্থাৎ লন্ডন শহরে থাকেন সপরিবার সমেত। সেখানে থেকেও আপনি এই যে আমাদের বাংলা ভাষা, বাঙালি, বাংলা সংস্কৃতি, বাংলার যা কিছু আছে সেগুলো নিয়ে আপনার ভাবনাগুলো বা আপনি এটি নিয়ে কষ্ট করে এই ধরনের অনুষ্ঠানগুলো করে তুলেছেন কিংবা বিভিন্ন জায়গায় নিজেকে সম্পৃক্ত করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা বেশি কথা বলবো না, আমরা অনুষ্ঠানটা একটু সুচারু ভাবে দর্শকদের নিয়ে যেতে চাই। এবারে আমি একটু আসতে চাই আমাদের খ্যাতিমান বাচিক শিল্পী, যিনি ভারতের কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি দূরদর্শনের একজন খ্যাতিমান উপস্থাপক, যিনি হচ্ছেন শ্রেয়সী দত্ত। শ্রেয়া, আপনি কেমন আছেন? ভালো আছি। বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই একটু উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। তার মধ্যে এই যে একটা সুযোগ আসা, এরকম রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানে, তার জন্য সত্যিই ভীষণ ভালো লাগছে। খুব খুশি হলাম আপনাকে আমাদের সাথে পেয়ে। আমি সম্ভবত প্রথম আপনার সাথে সংযুক্ত হয়েছি প্রবাস অনুষ্ঠানে। কলকাতা মানেই বাংলা, সহজ কথায়। আপনি আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কোনো দেশ কাল পাত্র নেই। আমরা নারীর সম্পর্ক ভাষার সাথে, শব্দের সাথে, অক্ষরের সাথে। সেই জায়গায় আমরা আত্মার আত্মীয়, আমরা বর্ণের আত্মীয়, আমরা শব্দের আত্মীয়, আমরা প্রাণের আত্মীয়। সেই জায়গা থেকে আমরা যে একসাথে বই, একসাথে কথা বলি, এবং এই কথা বলার জায়গাকে আমাদেরকে রবীন্দ্রনাথের মতো যারা কালজয়ী পুরুষ যারা ছিলেন, মানুষ যারা ছিলেন, তারা আমাদের শিখিয়েছেন যে কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে নিজেকে সমৃদ্ধ করতে হয়। বোধ, মননশীলতা এবং প্রেম, দেশ, রাষ্ট্র, কাল, এগুলো থেকে বেরিয়ে এসে সবচেয়ে বড় যে বিষয়টি, মানুষ হতে পারার যে বিষয়টি, তিনি শুধু বাংলা ভাষাভাষীদেরকে শিখিয়েছেন তা নয়, আজকে সারা বিশ্বব্যাপী রবীন্দ্রনাথকে নিয়ে লেখালেখি হচ্ছে, গবেষণা করা হচ্ছে, পাঠ্যপুস্তকে আসছে, বিভিন্ন জায়গায় রূপকদা যেভাবে বললেন, বিভিন্ন জায়গায় তার নামে স্মৃতি রাখার জন্য অনেক কিছু করা হচ্ছে। সে জায়গায় আপনারা যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা আপনাদের বাণী নিষ্কৃত কথাগুলো শুনবো, জানবো, আবৃত্তি শুনবো, গান শুনবো। পিনু ভাই যেভাবে কথাগুলো বললেন সেভাবে আমরা আরো অর্জনের দিকে যাব। আমাদের যারা নতুন প্রজন্ম আছে, বর্তমান প্রজন্ম আছে, তারা নিশ্চয়ই আপনাদের দিকে তাকিয়ে আছে। কথা না বাড়িয়ে আমি আপনার কাছে যেতে চাই এইভাবে। রবীন্দ্রনাথ আমাদের প্রিয় মানুষ, প্রিয় প্রাণের মানুষ। তার কবিতা সারা পৃথিবীতে আপনার ছড়িয়ে পড়েছে এবং আমরা প্রাণের ধারণ করি। আপনার কণ্ঠ নিঃসৃত একটা কবিতা শুনতে। হ্যাঁ, নার্গিস প্রথমে শুরু করেছেন রবি ঠাকুরের একটি বৈশাখে আগমনের গান দিয়ে। যদিও গত বছরটা আমরা ভীষণ একটা উদ্বেগের মধ্যে দিয়ে কাটিয়েছি, কিন্তু সমস্ত জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার কলমে বারবার সত্য। হ্যাঁ, ইন্টারনেট সমস্যা হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো কিছু কিছু উঠে গেল ওরে যাত্রী, পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘতান সুরে, যেন পথ হারা কোন বৈরাগীর একতারা। ওরে যাত্রী, ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী, চলার অঞ্চলে তোর ঘূর্ণা পাখে বক্ষেতে আবরি, ধরার বন্ধন হতে নিয়ে যা খড়ি, দিগন্তের পারে দিগন্তেরে। ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহে রে সন্ধ্যার দীপালোক,
নহে প্রেয়সীর অশ্রু চোখ, পথে পথে আপেক্ষিছে কালে বৈশাখীর আশীর্বাদ, শ্রাবণ রাত্রির বজ্রনাথ, পথে পথে কণ্টকের অভ্যর্থনা, পথে পথে গুপ্ত সর্প গূঢ় ফনা, নিন্দা দেবে জয় শঙ্খনাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ক্ষতি এনে দেবে পদে অদৃশ্য অমূল্য উপহার, চেয়েছিলি অমৃতের অধিকার, সে তো নহে সু করে, সে নহে বিশ্রাম, নহে শান্তি, নহে সে আরাম। মৃত্যু তোরে দিবে হানা, দাঁড়ে দাঁড়ে পাবি মানা, এই তোর নববৎসরের আশীর্বাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ভয় নাই, ভয় নাই যাত্রী, ঘর ছাড়া দিক হারা, অলক্ষী তোমার বড়দাত্রী। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। এসেছে নিষ্ঠুর, হোকরে দ্বারের বন্ধ দূর, হোকরে মদের পাত্র চুর, নাই বুঝি নাই চিনি নাই তারে জানি, ধরো তার পানি। ধনিয়া উঠুক তব হৃৎকম্পনে তার দীপ্ত বাণী, ওরে যাত্রী গেছে কেটে, যাক কেটে পুরাতন রাত্রি। অনিশেষ ধন্যবাদ আপনাকে, চমৎকার আবৃত্তিটা শুনতে পেলাম আমরা, খুব ভালো লাগলো। নিশ্চয়ই আমাদের শ্রোতা দর্শক যারা আছেন তারা খুব চমৎকার ভাবে উপভোগ করেছি। আবারও আসবো আপনার কাছে, আবারও কিছু কথা শুনবো আপনার কাছ থেকে, আবৃত্তি শুনবো। আমরা এইভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আপনাদেরকে শেষ পর্যায়ে দিতে থাকবো। এবারে আমরা আবার যুক্ত হই আমাদের শিল্পী, খ্যাতিমান শিল্পী আমি বলবো এইভাবে, কারণ কি তিনি সাধনা করে সঙ্গীতের যে জায়গাটিতে নিজেকে অবস্থান নিয়েছেন, সেই জায়গাটা খুব সহজ বিষয় নয়, সহজ জায়গা নয়। তাছাড়া তিনি যেভাবে আমাদের সামনে আমাদের সহযোগিতাকে প্রভাবিত করে আসেন, সেজন্য তাকে কৃতজ্ঞতা জানাই। ডক্টর নার্গিস নাসির, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা জি যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। একটা স্বদেশ পর্যায়ের গান দিয়ে গান করছি। আচ্ছা, ঠিক আছে। নিষেদিনী ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিষেদিনী ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবে রবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবে রবে ওরে মন, হবে হবে। নিষেদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। পাষাণ সমান আছে পড়ে, পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে। আছে যারা বোবার মতন, তারাও কথা কবে কবে ওরে মন, হবে হবে। নিষেদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। সময় হলো, সময় হলো, যে যার আপন বোঝা তোলো রে। সময় হলো, সময় হলো, যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় রাখিস, সে দুঃখ তোর সবে সবে ওরে মন, হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে, দেখবে সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে, দেখবে সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত, একই রাস্তা লবে রবে ওরে মন, হবে হবে। নিষেদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবে রবে ওরে মন, হবে হবে। নিষেদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। বাহ,
কি চমৎকার আত্মপ্রত্যয়, কি 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 শক্তি, কি সাহস, কত প্রত্যয়। অর্থাৎ আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আলোটা দেখিয়ে দিয়েছেন যে একটা গান কিভাবে মনের ভিতরে প্রতিত করলে নিজেকে যে কতটা শক্তিশালী করা যায়, রবীন্দ্রনাথ আমাদেরকে সেগুলো জানিয়েছেন। এই গানটা শোনার পর যদি কেউ বিষাদে ভোগে কিংবা কেউ যদি মনে করে যে তার দ্বারা হয়তো সামনের দিকে আগানো খুব সহজ হচ্ছে না, সে প্রেরণাটুকু পাই গানটা শোনার পর। এভাবে তিনি আমাদেরকে প্রাণিত করেছেন, প্রেরণা জুগিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। সৃষ্টির প্রতি তার যে আত্মনিবেদন, সেখানে আমরা দেখেছি তিনি কিভাবে তার প্রতি বিশ্বাসী হয়ে মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য প্রার্থনা করেছেন তার কাছে। এইভাবে রবীন্দ্রনাথ আমাদেরকে সামনের দিকে নিয়েছেন, বাঙালিকে মানুষ করতে চেষ্টা করেছেন। এই কারণে আমি যদি একটু ভাবে বলি মনে হয় ভুল হবে না। নার্গিস আপা, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আপনি যে শুধু গান করেন তা নয়, আমরা জানি আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং সঙ্গীত বিষয়ে শিক্ষকতা সম্ভবত। আপনি কিভাবে সঙ্গীতে এলেন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার যে মমত্ব, আপনার যে প্রেম রবীন্দ্রনাথের গানের প্রতি, সেটি কিভাবে হলো একটু যদি আমাদেরকে সংক্ষেপে বলেন। হ্যাঁ, আমি প্রথমেই বলে রাখি, আমি আসলে পিওর ক্লাসিক্যাল চর্চাই করি এবং সেটাই আমি কলেজে পড়াই। তো রবীন্দ্রনাথ তো আমাদের চেতনার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেহেতু বাঙালি, সেহেতু রবীন্দ্রনাথ ছাড়া ভাবাই যায় না। তো প্রথম যখন রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম 1997, তখন ওই বাড়িটার মধ্যে ঢুকে কি যে অনুভূতি হয়েছিল সে আমি আর কথায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয়েছিল ওই বাড়িতে যারাই হাঁটাচলা করছেন ওই সময়, তারা কত জ্ঞানী, কত গুণী, তাদের যেন মানে পবিত্র একটা ব্যাপার। আর প্রত্যেকটা সময় ওই বাড়িতেই আমরা ক্লাস করেছি, জোড়াসাঁকো বাড়িতে। তো তখন মনে হতো যেন রবীন্দ্রনাথকে এইখান থেকে হাঁটতেন, কে এইখান থেকে যেতেন, সে একটা অন্যরকম অনুভূতি। ঠাকুর দালানে যখন আমরা বসতাম তখন যে কত কিছু মনে পড়তো, মানে সেই রিহার্সাল, সেই নাটকের রিহার্সাল, এই সমস্ত খুব অনুভব করতাম। আর আমার কাজ ছিল হচ্ছে যখন অফ পিরিয়ড থাকতো আমাদের, তখন ওই সোজা উপরে চলে যাওয়া, যে রবীন্দ্রনাথের জন্মর ঘরটা, তারপরে ওই যে মিউজিয়ামটা একবার করে ঘোরা প্রায় প্রত্যেক দিন নিচ থেকে। আর আমাদের তো অবাধ যাতায়াত ছিল, মানে আমাদেরকে কোনো লাগতো না আর কি, আলাদা টিকিট করতে লাগতো না আমরা যারা স্টুডেন্ট ছিলাম। তো ওই সুবাদে প্রত্যেক দিনই প্রায় উপরেই চলে যেতাম। আর সে মানে খুব একটা নিবিড় ছায়া, মনে হতো আশ্রয় একটা, খুবই ভালো লাগতো। আর রবীন্দ্রনাথ চর্চা আসলে রবীন্দ্রনাথকে বলার কোনো স্পর্ধা নেই রবীন্দ্রনাথ সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে। তিনি আমাদের যা দিয়ে গেছেন, আমি মনে করি একটা মানুষ যদি শুধু সেইটুকু চর্চা করেন, বিশেষ করে গীতবিতান যদি পড়েন, পড়ার মতো পড়েন, তাহলে মনে হয় তার জীবনে সে খারাপ মানুষ হতে পারে, কোনোদিন খারাপ মানুষ হতে পারে। এইটুকুই আমার বল। খুব সুন্দর বলেছেন আপনি, সুন্দর বলেছেন। এই যে আপনি বললেন যে ওখানে গিয়েছেন, আপনার মনে হয়েছে যে একটা আশ্রয়, ওই জায়গাটা সত্যিকার অর্থে আশ্রয়। আমরা তার মাঝে আশ্রয় খুঁজি, আমরা সেখান থেকে সাহসটা নিতে চেষ্টা করি। আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। অর্থাৎ বুঝতে পারার জায়গাটা যদি আমরা তৈরি করতে না শিখি, তাহলে কিন্তু বুঝতে পারা হয় না, আমাদের সেটা তৈরি করতে হয়। এবং সেটা তৈরি করে এই যে আপনি বা পিনু ভাই কিংবা দিদি যারা আছেন, তারা যখন কথা বলেন, বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেন, তখন আমরাও বা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, আমরা নিজেরও উপলব্ধি করতে পারি যে আসলে আমাদের কত গভীরে যাওয়া দরকার। আপনি একটা কথা বলেছেন, গীত বিতান পড়তে বলেছেন, কিন্তু শুধু পড়তে বলেননি, পড়ার মতো পড়তে বলেছেন, যে আমাকে সেখানে প্রবেশ করতে হবে, অনুপ্রবেশ করতে নয়, প্রবেশ করতে হবে আমার ভিতরে। তাহলে সম্ভবত আমরা রবীন্দ্রনাথ আমাদের কি দিয়েছেন, কতটা যে আমরা তার কাছে ঋণী, সেটা তখনই আমরা উপলব্ধি করতে পারবো যখন সেই জায়গাটায় আমরা প্রবেশ করতে পারবো ঠিক ভাবে। আর রবীন্দ্রনাথ আসলে এক একটা বয়সে এক এক রকম লাগে, এক একটা বয়সে এক এক রকম উপলব্ধি হয় রবীন্দ্রনাথ সম্পর্কে। মানে ছোটবেলায় একরকম, একই জিনিস যদি একটু বড় হলে পড়ি তো মনে হয় অন্যরকম বুঝছি, আবার যদি আর একটু বয়সে পড়ি তো মনে হয় আরো অন্যরকম লাগছে। এইরকম আর কি, তার পড়া, তার উপলব্ধি সবসময় যেন নতুন নতুন করে পাওয়া যায়। খুব সুন্দর কথাটি বলেছেন, খুব সুন্দর কথাটি বলেছেন। এই কথাটি আমার মনে হয় আপনি এইভাবে বলতে চেয়েছেন যে শিশু তো লেখাতে প্রচুর আছে রবীন্দ্রনাথের, তারা একভাবে রবীন্দ্রনাথকে উপলব্ধি করেন। যখন বেড়ে উঠতে থাকেন, তার আরো লেখা পড়তে শুরু করেন, তখন আরেকটা জগতে প্রবেশ করেন। ঠিক এইভাবে আমরা শেষ করতে পারি না ওনার, অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রতিটা পর্বেই রবীন্দ্রনাথ, শুরু থেকে শেষ অবধি।
মানে সম্ভবত ঠিক আপনি সেই বিষয়টা আমাদেরকে হ্যাঁ ধারণা না দিতে ঠিক চেয়েছেন। তা নয়, মানে যদি আমি শেষের কবিতা যখন ক্লাস 6-7 পড়েছি তখন যে অনুভূতি হয়েছে, আমি যখন শেষের কবিতা অনার্স কমপ্লিট করার পরে পড়ছি তখন আমার অন্যরকম অনুভূতি হচ্ছে, যখন আমি এই বয়সে শিক্ষকতা লাইনে আবার ওইটা পড়ছি তখন আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। মানে আমি বিভিন্ন রকম ভাবে রবীন্দ্রনাথকে খুঁজে পাই তার একটা লেখার মধ্য দিয়ে। একদম পরিষ্কার এরকম আমি জাস্ট একটা পরিষ্কার উদাহরণ আমি দিলাম, এখন মানে শেষের কবিতা একটা উদাহরণ জি দিলাম, এরকম একটা লেখাই তার ওরকম। জি জি পরিষ্কার আমি বুঝতে পেরেছি। একই 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 লেখা আমি যখন যে একদম বয়সে পড়ি আর পরিণত বয়সে পড়লে এক ধরনের অনুভূতিটা আসে, হ্যাঁ হ্যাঁ বোঝার জায়গাটা আরেক রকম হয়ে আসে, আরো প্রসারিত হয়। সহজ কথা হচ্ছে এটি। খুব সুন্দরভাবে আপনি আমাদের বিষয়টি বুঝিয়েছেন। ধন্যবাদ নার্গিস আপা, আবারও আসবো আপনার কাছে। তত সময় আমি কবি গোলাম কিবরিয়া বিনু ভাইয়ের কাছে যেতে চাই। তিনি মূলত একজন কবি এবং চমৎকার কবিতাগুলো, আমি যদিও অনেক লেখা পড়ার মতো সৌভাগ্য হয়নি এখনো, এক দুটো ওনার মুখ থেকে শুনেছি, পড়েছি হয়তো এক দুটো। এতে করে আমার একটা আকর্ষণ জেগেছে তার প্রতি এই সময়টায়। আর শুরুতে তিনি চমৎকার ভাবে আমাদেরকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বিষয় বলেছেন। বিনু ভাই, আমি আপনার কাছে একটা বিষয় এইভাবে জানতে চাইছি যে আমরা তো সংস্কৃতি চর্চা করি এই হৃদয়কে বড় করার জন্য, মানুষের জায়গায় পৌঁছতে। সেখানে কিন্তু অনেকগুলো ঘাত প্রতিঘাত থাকে, অনেক ধরনের বিভ্রান্তি থাকে, বিপত্তি থাকে, বাধাপ্রাপ্ত হই। যেমন ধরুন 1970-এর আগে যখন পাকিস্তানের সময়টা ছিল, তখন কিন্তু এদেশে রবীন্দ্রনাথের গান এক ধরনের নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আক্রমণ করা হয়েছিল সংস্কৃত, হ্যাঁ, শেখার উপর আক্রমণ করা হয়েছিল। এই জায়গাগুলো আমরা বাধাপ্রাপ্ত হই বিভিন্ন মহল কর্তৃক, এখনো কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হই। আপনি নিশ্চয়ই আঁচ করতে পারছেন সেই জায়গাটায়। তো এইসব ক্ষেত্রে এইসব যে দন্যতা আমাদের কিছু মানব গোষ্ঠীর মধ্যে যে দন্যতা গুলো আছে, যে আমরা জানার যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারি না, মনুষ্যত বোধটা বুঝতে পারি না, যেটা আমাদেরকে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম যারাই বলেন তারা আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে তুমি মানুষ হবে, সেই জায়গাটায় পা রাখতেই পারছি না বিভিন্ন প্রতিকূলতার কারণে কখনো। তো এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ যে আমাদেরকে দেখুন আমাদের কত বড় সৌভাগ্য, বা আমরা কিভাবে মানুষকে উপলব্ধি করতে চেষ্টা করি। রবীন্দ্রনাথ ভারতের নাগরিক, বাংলাদেশে কিন্তু তার গানটাকে জাতীয় সঙ্গীত করা হয়েছে। অর্থটা কি? অর্থটা হচ্ছে এই ধরনের মানুষের কোনো দেশ, কাল, জাত, পাত্র থাকে না, কাঁটাতারে বেড়া থাকে না, সেখানে মন থাকে, বোধ থাকে, মনন থাকে। আমরা সেই জায়গাটাকে আমরা কৃতজ্ঞতা জানাই যারা তৎকালীন সময়ে রবীন্দ্রনাথের গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে বাংলাদেশে জাতীয় সঙ্গীত নির্বাচন করেছেন। আমরা তাদের কৃতজ্ঞতা জানাই, এত চমৎকার একটি গান, এটাই তো জাতীয় সঙ্গীত হবে। তো এই যে কিছু কিছু ক্ষেত্রে বাধা প্রাপ্ত হই আমরা, কিছু কিছু ক্ষেত্রে আমরা যুদ্ধ করে এগিয়ে যাই, সাংস্কৃতিক অঙ্গনে অনেক ধরনের কলুষতাও চলে এসেছে। রবীন্দ্রনাথকে নিয়েও কিন্তু আজকাল অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন, আমরা শুনতে পাই। আমরা জানি যে প্রতিটা মানুষেরই কম বেশি ভালো বা শুভ অশুভ দিক থাকে, সেটি থাকতেই পারে, কিন্তু আমার সৃষ্টি, যিনি সৃষ্টি করে গেছেন, যিনি দিয়ে গেছেন, যিনি যার মতো দিতে পারাটা কেউই পারেনি, তাকে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে তো কিছুটা সংযত হতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় পৌঁছচ্ছে। আপনি কি মনে করেন? অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি। আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথকে তারাই অস্বীকার করতে চায় যারা আধুনিক দৃষ্টিভঙ্গি লালন করেন না নিজের মধ্যে, উদার মানবিকতাকে ধারণ করেন না, যারা বর্ণে বর্ণে মানুষকে বিভক্ত করতে চান, সম্প্রদায় মানুষকে বিভক্ত করতে চান, ধর্মে ধর্মে বিভক্ত করতে চান, তারাই রবীন্দ্রনাথকে গ্রহণ করতে চান না। আপনি ঠিকই বলেছেন যে পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার পায়তারা করা হয়েছিল। এটা কারণ হলো পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং পাকিস্তানি যে মতাদর্শের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, ভারত ভাগ হয়েছিল, তারা ধর্মের ভিত্তিতে এই উপমহাদেশকে খণ্ডিত করেছিল এবং তাদের দৃষ্টিভঙ্গি ছিল যে সমস্ত মানুষের সংস্কৃতি হচ্ছে ধর্মের উপর নির্ভরশীল হয়ে বিকশিত হবে। কিন্তু রবীন্দ্রনাথ সেটা ভাবেনি। আমরা যারা সেই সময় যারা রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করার ক্ষেত্রে যারা আন্দোলন করেছিলেন, বিরোধিতা করেছিলেন যে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করা যাবে না, রবীন্দ্রনাথ আমাদেরই মানুষ, আমরা রবীন্দ্রসঙ্গীতকে কাছে টেনে রাখবো, তারা ভেবেছিলেন যে
আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান তৈরি হয়েছে এটা আমরা মানি না। আমরা মানি সেই জাতীয়তাবাদ যেটা হচ্ছে একটা উদার মানবিকতার ভিত্তিতে তৈরি হবে, বিশেষ করে বাংলাদেশে সেই সময় ভাষার ভিত্তিতে তৈরি হবে যে জাতীয়তাবাদ। এবং সেই কারণে সেদিন রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন সেই সময় অগ্রসরমান যারা প্রগতিশীল বুদ্ধিজীবী ছিল, যারা জাতীয়তাবাদী বুদ্ধিজীবী ছিল, তারা সেদিন প্রতিবাদ করেছিল এবং পরবর্তীতে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে পারেনি। এটা একটা ঐতিহাসিক বিষয়। এবং আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথ একমাত্র মানুষ যিনি আমাদের বাঙালি যে সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। আমরা লক্ষ্য করেছি যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনারা জানেন যে তিনি প্রকৃতি নির্ভর উৎসবের গোড়াপত্তন করেছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশের যে 6 ঋতু রয়েছে, পৃথিবীতে আর 6 ঋতু এভাবে নেই। সেই 6 ঋতু ভিত্তিক তিনি অনেকগুলো উৎসবের প্রবর্তন করেছিলেন। বৈশাখে নববর্ষে, তারপর বর্ষা মঙ্গলের বর্ষা উৎসব, তারপর বসন্ত উৎসব, এগুলো করেছিলেন। এবং তারই পথরিকায় আমরা পথ হেঁটে হেঁটে আমরা সেই পাকিস্তান আমলে ছায়ানট আপনারা জানেন যে পয়লা বৈশাখ পালনের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং সেই পয়লা বৈশাখের সূত্র ধরে সেই ছায়ানটের সেই ভূমিকার মধ্য দিয়ে আজকে কিন্তু বাংলাদেশের মূল সংস্কৃতির ক্ষেত্রে পয়লা বৈশাখ নববর্ষ পালন করা একটা মূল ভিত্তিমূল হিসাবে দাঁড়িয়েছে। এবং এই উৎসবটা একটা বাঙালি উৎসব হিসাবে পরিণত হয়েছে, সেটা কিন্তু রবীন্দ্রনাথই দেখিয়ে দিয়েছে। এবং এই উৎসবের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে এই উৎসবটা একমাত্র বাংলাদেশি উৎসব যেখানে কোনো ধর্ম বিভাজন নেই, কোনো গোত্রের বিভাজন নেই, কোনো বর্ণের বিভাজন নেই, কোনো শ্রেণীর বিভাজন নেই। এমনি একটি মানবিক উৎসব, একটি নববর্ষ উৎসব আমরা আজকে প্রতিপালন করছি। এটা আজকে বাংলাদেশে সর্বক্ষেত্রে শহর নগর বন্দরে শ্রেণী নির্বিশেষে প্রতিপালন করা হচ্ছে। আপনারা জানেন যে আজকে নববর্ষের সময় বাঙালিরা নতুন জামা কাপড় পরে, খাবারের ব্যবস্থা করে এবং বাঙালিরা একমাত্র সেই দিনে আপনারা দেখবেন এই উৎসবে ঘর থেকে বেরিয়ে প্রকৃতির মধ্যে আন্দোলিত হয়, মাঠে যায়, মাঠে গান শোনে। আজকে দেখা যাবে যে ছায়ানট রমনায় যে উৎসবের আয়োজন করেছিল, আজকে ঢাকা নগরের বিভিন্ন এলাকায় কিন্তু পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শুধু ঢাকায় নয়, আপনার চিটাগাং থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মানে দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়, নগরে, মহকুমা শহরে, জেলা শহরে, উপজেলা শহরে কিন্তু আজকে নববর্ষ পালন করা। এবং সেই দিন কিন্তু মানুষ বের হয়ে আসে এবং প্রকৃতির সাথে একটা সংযোগ স্থাপন করে একে অপরের সঙ্গে মিলিত হয়। এই যে একটা উদার মানবিকতা, একটা উচ্ছল, একটা নতুন ধরনের জীবনবোধ তৈরি করা এই উৎসবের মধ্যে, সেটা কিন্তু এই রবীন্দ্রনাথই আমাদেরকে পথ দেখিয়েছে। তেমনি আমাদের দেশে বসন্ত উৎসব আজকে প্রতিপালন করা হয়। বসন্ত উৎসবের সময় আমরা লক্ষ্য করি যে বসন্তের সময় যেমন এই দেশের প্রকৃতিতে নতুন ফুল আসে, রঙিন ফুল আসে, হলুদ ফুল আসে। মানুষ এই প্রকৃতির সঙ্গে সংলগ্ন হয়ে, কণ্ঠলগ্ন হয়ে বিভিন্ন সেদিন সবাই সাজ পরে, সেই হলুদ শাড়ি পরে মেয়েরা, পুরুষরা নতুন জামা কাপড় পরে, পাঞ্জাবি পরে এবং তারা অফিসে থেকে শুরু করে সব জায়গায় এই বসন্ত উৎসব পালন করে। এই যে প্রকৃতি উৎসব পালন করার বিষয়টি, এটা কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন, সেটাকে আমরা কিন্তু গ্রহণ করছি। সেই কারণে আমরা মনে করি যে রবীন্দ্রনাথ আমাদের সাথে আছেন, আমাদের সাথে জীবন্ত আছেন, আমাদের উৎসবের সাথে আছেন, আমাদের সংস্কৃতির বিকাশের সাথে আছেন। এইভাবে কিন্তু রবীন্দ্রনাথকে আমরা দেখতে পারি। এইটুকু বলি এই ক্ষেত্রে। খুব সুন্দর আলোচনা করেছেন আপনি। আচ্ছা, একটা কি কবিতা শুনতে পাবো আপনার কাছে এই মুহূর্তে নাকি? যদি আপনি মনে করেন শাহরিয়ার ভাই আমরা একটু পিনু ভাইয়ের কবিতাটা একটু শেষের দিকে শুনি। হ্যাঁ, আমাদের দর্শকরা আগ্রহ। আচ্ছা, জি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি পরবর্তীতে আসবো। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। নার্গিস আপাকে আমি দেখতে পাচ্ছি। নার্গিস আপা আছেন তো? হ্যাঁ আছেন। হ্যাঁ জি দাদা। জি জি, আসলে শুনলেন আপনি এতক্ষণ। জি জি, এতক্ষণ শুনলেন আপনি পিনু ভাইয়ের খুব সারগর্ভ কথাগুলো বলেছেন আমাদেরকে। আমি একটু বলি, ব্যক্তিগত প্রসঙ্গে আসি একটুখানি, নিজেকে তো একটু বলতে হয়, আমি শুনবো একটু নিজের একটু বলি। আমি প্রতি বছর কোভিড-19 কারণে
অনেক দুর্দশায় সবাই আছে, সেই দুর্দশায় তো আমরা সবাই, আমিও তাদের সাথে একই দুর্দশায় আছি। আমি প্রতি বছর একবার হলেও কলকাতায়, নিজের পক্ষে একবার হলে আমি কলকাতায় যেতে খুব চেষ্টা করি, এবং প্রতি বছরই যাই, কখনো কখনো 2বারও যাই। আমি শুধু কি জানেন কেন? আমি কেন জানি আমার মনে হয় আমাকে জোড়াসাঁকো একবার যেতে হবে। বাহ। আমার কেন যেন মনে হয় আমাকে একবার কফি হাউসে বা আপনার কলেজ স্ট্রিটে যেতে হবে, আমি একটিবার এখানেই বর্ধমান থাকি, আমাকে দেখে আসতে হবে। এইবার নিশ্চয়ই দেখা হবে যদি কোভিড না, সব আমি স্বাভাবিক হয়। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমি এই কথাটা এই জন্যই বলছি যে যেখানে আপনার রবীন্দ্রনাথ, যেখানে নজরুল, যেখানে সত্যজিৎ রায়, অর্থাৎ আমি বাঙালি প্রসঙ্গে এসেছি, রবীন্দ্রনাথ থেকে সবগুলো শাখা প্রশাখায় আসছে, যেখানে তারা সেখানেই তো আমি থাকবো, আমি আর বাইরে কোথায় থাকবো? ঠিক ঠিক আমি সেখানেই তো নিজেকে নিজে অনুভব করব। আমি যখন হাঁটবো, আমি সত্যজিতের আপনার সত্যজিৎ রায়ের স্মৃতিগুলো দেখতে পাবো। তার ওই যে আপনি বলেছেন, এখান দিয়ে রবীন্দ্রনাথ হাঁটতেন, এখান দিয়ে নজরুল হাঁটতেন, এখান দিয়ে শরৎচন্দ্র হাঁটতেন। আমি চেষ্টা করেছি সবগুলো জায়গায় যেতে। শরৎ বাবুর আপনার হুগলিতে, আপনার ওখানে যতদার ওখানে শরৎ বাবুর একটা ওখানে গিয়েছি। তারপর জোড়াসাঁকো বা অন্যান্য যেগুলো আছে যাই, শুধুমাত্র অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র মনে হয় যে একবার আমাকে ওখানে গিয়ে মনটা ঠান্ডা করে আসতে হবে। এই হচ্ছে রবীন্দ্রনাথ, এই হচ্ছে বাংলা। এই তারা আমাদের প্রাণের ভিতরে এই জিনিসগুলো প্রবেশ করিয়েছেন, যে যদি মানুষ হও, তোমার অনুভবকে শানিত করো, অনুভবের গহীনে নিমগ্ন হও, এবং মানুষকে চিনতে শেখো। ভালোবাসা, প্রেম, যুদ্ধ, সংসার, রাজনীতি, কোন জায়গাটা নিয়ে তিনি কথা বলেছেন, কোন জায়গাটা নিয়ে কথা বলেছেন। আমি যে বললাম, দৈনন্দিন জীবনের প্রত্যেকটা পর্বে রবীন্দ্রনাথ। যখন আমি কিছু লিখতে যাই, আমার কেন মনে হয় যে রবীন্দ্রনাথ লিখেছেন। আসলে লিখে গেছেন তো, আমাদের নতুন করে কিছু লেখার নাই, উনি সব লিখে গিয়েছেন। আমরা জাস্ট ওটাকে এই দিকের শব্দ ওই দিকে নেই, এই দিকের বাক্য ওদিকে নেই, নিয়ে আমরা সেটাকে অন্যভাবে হয়তো প্রকাশ করি। আমার মনে হয় তাই, মাফ করবেন, আমার মনে হয় যেটা লিখতেই যাই সব রবীন্দ্রনাথ বলে দিয়ে গেছেন। ইভেন কি উনি একটা অপ্রিয় সত্য বলে গেছেন, যে বাঙালি করে রেখেছে, এখনো মানুষ করনি না, সেটাও কিন্তু উনি বলে গেছেন। এটা সত্যি কথা। আজকে দেখুন আমাদের পরিস্থিতিটা, আমরা কিন্তু সেই মানুষের জায়গায় এখনো পৌঁছতে পারছি। তো এইটি হচ্ছে সবচেয়ে আমার ভালো লাগার জায়গা। নিজের ঢোলটা একটু নিজে বাজিয়ে দিলাম আপনাদের সামনে, কিছু মনে করবেন না। তো এবার নার্গিস আপা, আপনার কাছে আসি। আপনি কি কিছু বলবেন রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদেরকে, নাকি গানে যাবেন? আমি মনে করছি যে এখন শ্রেয়সীর কাছে একটা কবিতা শুনেই আমি গানে এই আপনার কথা ধরেই আমি একটা গান গাইবো, মানে যে কথাটা আপনি এখন বললেন, জাস্ট আমার খুব সুন্দর। আমি খুশি হলাম যে আমরা এইভাবে আমরা নিজেরা আলোচনা করি, আমরা অনুষ্ঠানটাকে সমৃদ্ধশালী করবো, যে আপনি এখন বললেন। আচ্ছা শ্রেয়সী, আপনাকে একটু জিজ্ঞেস করি, জানতে চাই যে আপনি একজন একটা দূরদর্শনের উপস্থাপক। আমি এই প্রসঙ্গটা এই জন্য এনেছি, উপস্থাপনা করতে গিয়ে আপনাকে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে হয়, আপনাকে নিশ্চয়ই নজরুল নিয়ে কথা বলতে হয়, কখনো বলতে নিশ্চয়ই হয়, এবং আপনি নিজে আমার কবিতার জীবনের সূচনা হয়ে গেছে বহুদিন আগে, প্রায় 25-26 বছর ধরে আমি কবিতার হাত ধরে পথ চলছি, এবং সেই কবিতার হাত ধরে পথ চলতে চলতেই আমার সঞ্চালনার কাজে আসা। সেখানে যখন রবীন্দ্রনাথ সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হয়, বা এরকম রবীন্দ্র জয়ন্তীর কোনো অনুষ্ঠান অন্যান্য বছর যখন স্বাভাবিক পরিস্থিতিতে আমি মঞ্চে সঞ্চালনা করে থাকি, তখন কিন্তু বলা শেষ হয় না। অনুষ্ঠান করে চলে আসার পরে মনে হয় বোধহয় এটা বললে ভালো হতো, বোধহয় ওটা বাদ থেকে গেল। এবং রবি ঠাকুরের গান, সেটার তো কোনো অন্তহীন একটা অসীম সমুদ্র, সেটা সেই সমুদ্র থেকে কিছু নুড়ি পাথর আমরা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করি। রবি ঠাকুরের গান বা রবি ঠাকুরের কবিতা সেরকমই। তাছাড়া যে বিভিন্ন উপন্যাস, কবিতা ছাড়াও যে গল্প, নাটক তিনি লিখেছেন, প্রত্যেকটা আমাদের মনের কথা। এবং এই যে রবি ঠাকুরের যে বিভিন্ন কথাবার্তার বিষয়ে আপনারা বলছিলেন, যে রবীন্দ্রনাথের গানও একসময় আমরা বর্জন করা হয়েছিল, আমরা নয়, ব্রিটিশ সরকার বর্জন করেছিল প্রতিবাদের ভাষাকে ভোলার জন্য। কিন্তু রবি ঠাকুরের লেখনী কখনোই কিন্তু প্রতিবাদ থেকে সরে আসেনি। নার্গিসি আগে যে গানটি করলেন, নিশিদিন ভরসা রাখি সবেই হবে, আমি তার সূত্র ধরে একটি কবিতা বলতে চাই, যে রবীন্দ্রনাথের কবিতা কিভাবে আমাদের যুব সমাজকে আজও উজ্জীবিত করে চলেছে। কবিতার নাম প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞানী যেথা মুক্ত, যেথা গৃহীর প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মনুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতদা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। একদম আপনি এই কবিতাটা আবৃত্তি করার শুরুতে যে কথাগুলো বলেছেন সেটির প্রতিধ্বনি কবিতাটাতে এসেছে। এবং আসলে আমরা উনি কোথায় নেই, উনি কি করেননি, উনি আমাদেরকে জাগ্রত করার জন্য, প্রেরণা দেওয়ার জন্য, বাঙালিকে মানুষ করার জন্য উনি যেভাবে চেষ্টা করেছেন, যেটা আপনি বলছিলেন যে আসলে বাঙালি করে মানুষ করনি, তিনি সবসময় চেষ্টা করে গেছেন ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লবে। শুধু ভারত নয়, তখন অবিভক্ত ভারতের কথা বলা হয়েছিল যে আমরা সকলে বাঙালিরা জগৎ সভায় শ্রেষ্ঠ একটা জায়গা নেব। সেই জায়গাটা চেষ্টা কিন্তু উনি করে গেছেন এবং সেই চেষ্টা তার অনুসরণে আমরাও করে চলেছি। খুব সুন্দর বলেছেন আপনি, কি চমৎকার ভাবে উপস্থাপন করলেন কথাগুলো। খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা। যদিও আমি কিন্তু সঞ্চালক নই, আপনি একজন উপস্থাপিকা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু আসলে সঞ্চালক নই। যে কোনো কারণে দায়িত্বটা এখন পালন করতে হচ্ছে। সঞ্চালনা করতে গেলে যে গুণাবলী থাকা দরকার তার কিছুই আমার নেই, সেই জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে অনুষ্ঠানটা চালিয়ে নেওয়ার জন্য আমাকে এক ধরনের উপস্থিত হতে হয়েছে এখানে আপনাদের সাথে। খুব ভালো লাগছে আপনাদের মতো এত এত জানা মানুষেরা, এত কি বলবো ঋতুবিদ মানুষেরা আপনার সাথে অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। নার্গিস আপা, হ্যাঁ, আপনার শাহরিয়ার ভাই আপনাকে পেয়ে যেন মনে হচ্ছে মানে বাড়ির মানুষ, মানে আমরা বাড়ির মানুষের মতো একটা অনুষ্ঠান করতে বসেছি, বাইরের কিছু মনে হচ্ছে না, নিজেদের মধ্যেই অনুষ্ঠানটা করছি এবং নিজেদের মতো করেই কথা বলছি। অত ফর্মাল কিছু নেই, সবই ইনফর্মালি কথাবার্তা। খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। আমি আপনার মেজাজে একটা আড্ডা দেওয়ার চেষ্টা করছি, বৈঠকি মেজাজে বিষয়টা বৈঠকি একদম একদম শ্রেয়সী বৈঠকি মেজাজ। হ্যাঁ, আমি শাহরিয়ার ভাই যদিও অনেকটা বিনয়ের সঙ্গে বললেন, কিন্তু তিনি কিন্তু অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করছেন। একদম একদম, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা, আমারও কৃতজ্ঞতা। নিশ্চয়ই আমি খুব খুশি হলাম, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি প্রাণিত হচ্ছি না শুধু, আমি আপনাদের মাঝে আপনি মিশে যাচ্ছি, অর্থাৎ ভেতর থেকে মিশে যাচ্ছি। এটা যে একটা অনুষ্ঠান করা হচ্ছে, স্বভাবতই আমরা অনলাইনে বা টেলিভিশনে অনুষ্ঠান করার একটা ফর্মাল বিষয় থাকে যে এটা করা হবে, এরপর এটা করা হবে, এইভাবে যাবো ওভাবে যাবো। আমরা কিন্তু আসলে ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি, আমরা নিজেরা নিজেদের সাথে মিশে গিয়েছি এবং দর্শকদেরকে মেশাতে চেষ্টা করি, যেটা পিনু ভাই একটু আগে বললেন এবং নার্গিস আপা বললেন, সাথে শ্রেয়া দিদি বললেন। খুব ভালো লাগছে। এবার তাহলে নার্গিস আপা, সময়টাকে দর্শকরা নিশ্চয়ই তাকিয়ে আছেন আপনাদের দিকে, আমার দিকে নয়। হ্যাঁ, আমি এবার ওই মানুষ করার কাজ, মানুষ করার জন্যই রবীন্দ্রনাথের একটি গান, যেটা আমরা যে মারামারি কামড়াকামড়ি সবসময় চলছে আর কি, সব দুই বাংলাতে বিশেষ করে একটা রাজনৈতিক অস্থিরতা সেই সঙ্গেও আছে, এমনিতে কোভিড নিয়ে তো রয়েছেই, একটা দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তার সঙ্গে তো রাজনৈতিক মারামারি সবসময় রয়েছে। তাই জন্য আমার এই গানটি। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো, বাইরে চড়ে রাখো বারো, যা খুশি তাই করতে পারো, বাইরে চড়ে রাখো বারো। যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সব। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে অনেক তোমার করা অনেক দড়া অনেক দড়ি, অনেক তোমার টাকা করি অনেক দড়া অনেক দড়ি, অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভবে। রইল বলে রাখলে কার
ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। দেখবে হঠাৎ নয়ন খুলে, দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাও হবে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে। তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে। খুব ভালো লাগলো। চমৎকার বলবো না, অসাধারণ বলবো না, আমরা এভাবে বলবো যে যেটা হওয়ার কথা, যেটি আমরা চাই, যেটি হওয়া উচিত সেটি হচ্ছে, সেটি আমরা আপনারা পরিবেশন করছেন এবং সেটি জানান দিচ্ছেন। নিশ্চয়ই আমরা ঋণী রবীন্দ্রনাথের কাছে যে তিনি এগুলো আমাদেরকে দিয়ে গেছেন, জানিয়ে গেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন। এবং আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আপনারা তিনজনকে, যারা আজকে আপনাদের নিশ্চয়ই অনেকের অনেক কাজ আছে, এই রোজার মাস, তারপর আপনার এই আপনার কোভিড-19 পরিস্থিতি, এই জায়গায় আপনারা নিশ্চয়ই আপনাদের অনেকগুলো কাজ ফেলে রেখে প্রবাস দর্পণকে আপনারা সময় দিয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শকদেরকে আপনারা প্রাণিত করছেন, আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। এবং আমরা নিয়মিতই আপনাদেরকে, যখনই আমরা মনে করবো যে আপনাদেরকে পেলে আমরা খুশি হব, সেই সময় নিশ্চয়ই আপনাদেরকে আবার পাবো, এই প্রত্যাশাটা নিশ্চয়ই আমরা করতে পারি, আশা করি। শাহরিয়ার ভাই, আপনার একটা অনুমতি নিয়ে আমি একটু আমাদের ফিনু ভাই আমি একটা বিষয় আমি জানতে চাই। বিশেষ করে আজকে আমি বাংলাদেশের বিভিন্ন, আমি অনলাইনে দেখেছি, আমি বাংলাদেশের বিভিন্ন বাংলা পত্রিকা আমি খুঁজেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, মানে আমরা তো আগে দেখতাম, আমরা যখন দেশে ছিলাম দেখতাম যে মানে বিশেষ মানে কুটপত্র বা বিভিন্ন লেখা বের হয়, কিন্তু অনলাইনে কিন্তু তেমন খুঁজে পেলাম না। মানে আমি সব, মানে আমাদের যে বাংলাদেশে বিশেষ করে প্রথম আলো ধরে যেগুলো নিউজ পেপার আছে, পাশাপাশি আমি কিন্তু ইন্ডিয়ার মানে আনন্দবাজার আমি গিয়ে মানে ঢুকে দেখলাম যে আমার প্রশ্ন হচ্ছে, ফিন ভাই আপনি নিজে লেখালেখি করেন, একজন সাহিত্যিক কবি, তো এই যে এখন কি মানে যে আগে যেভাবে আমাদের সময় বা আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সময় যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল ইসলাম, জাতীয় কবি নজরুল ইসলামকে যেভাবে লেখালেখি, সেটা কি কমে গেছে, না এটা কি যারা মিডিয়া এটা প্রচার করতেছে না? একটু যদি বলেন প্লিজ। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে হয়তো আজকে কিছু লেখালেখি হয়নি, আমি লক্ষ্য করলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে এই মানে গত শুক্রবার আমাদের দেশে তো দৈনিক পত্রিকাগুলো সাহিত্য পাতা বের হয় এই শুক্রবার ফ্রাইডেতে, তো সেই দিনে কিন্তু মোটামুটি রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বের হয়েছে। আজকে দু একটি পত্রিকায় লেখা আসছে নিউজ হিসেবে এসছে, হয়তো কোনো পত্র বের হয়নি। এটা হয়তো কমেছে, হয়তো অনেক কারণ হতে পারে যে আজকে করোনা কাল বা অন্যান্য কারণে। আর একটা বিষয় বলতে হয় আপনার কথা ধরে, আপনি ঠিকই বলেছেন যে আগে কিন্তু আমরা ছোটবেলায় বিশেষ করে দেখেছি যে এলাকায় এলাকায় রবীন্দ্র জয়ন্তী হতো, নজরুল জয়ন্তী হতো, এটা কিন্তু কমে গেছে। এবং এই কমে যাওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আজকে আমরা শিশু কিশোরদেরকে রবীন্দ্রনাথ সম্পর্কে পরিচিতি ঘটানোর কোনো চেষ্টা করছি না অনুষ্ঠানের মধ্য দিয়ে। কিন্তু আমরা যদি, আপনি একটু আগেও বলেছেন যে আমরা যারা বিদেশে থাকে সেই সব শিশু কিশোরদের কাছে রবীন্দ্রনাথকে নিয়ে যাওয়া দরকার। এবং আমরা মনে করি যে একটা যদি রবীন্দ্রনাথের শিশু সাহিত্য শিশুরা পড়তে পারে, তাহলে তাদের মধ্যে কিন্তু কল্পনা শক্তির বিকাশ হবে, তাদের মধ্যে চিন্তা চেতনার বিকাশ হতে পারে। শিশু সাহিত্য এরকম মানে গভীর শিশু সাহিত্য রবীন্দ্রনাথের রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে কিন্তু রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পাড়ায় পাড়ায় হয় না। আর যেসব সাংস্কৃতিক সংগঠন আছে সেই শিশু কিশোর সংগঠনগুলো ছিল 60 দশকে, 70 দশকে, 80 দশকে, যেমন কচিকাচার আসর, খেলাঘর, এইসব শিশু কিশোর সংগঠনগুলোর অস্তিত্ব প্রায় অনেক ক্ষেত্রেই ম্রিয়মাণ হয়ে পড়েছে। এবং যার ফলে দেখা যাচ্ছে যে এইসব সংগঠনগুলো কিন্তু রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী এলাকা এলাকায় করতো, শহরগুলোতে করতো, পাড়ায় পাড়ায় করতো। এইসব শিশু কিশোর সংগঠনগুলো ম্রিয়মাণ হওয়ার কারণেও কিন্তু আজকে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী হচ্ছে না। এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। কিন্তু আমাদের পাড়ায় পাড়ায় নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, সুকান্ত জয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠান, যে একটা প্রবাহ ছিল, একটা সচল প্রবাহ ছিল আমাদের দেশের সাংস্কৃতিক ধারায়, সেটা কিন্তু আজকে নেই।
এটা একটা আপনি ভালো প্রশ্ন তুলেছেন এবং এটা কিন্তু প্রবর্তন করা উচিত বলে আমি মনে করি। আজকে রবীন্দ্রনাথকে শুধু আনুষ্ঠানিকভাবে যদি আমরা গ্রহণ করি শুধু আজকের দিনে তাহলে ঠিক হবে না। আজকে রবীন্দ্রনাথকে আমাদের নিত্য সঙ্গী করে তুলতে হবে। আমরা জানি যদিও রবীন্দ্রনাথ আমাদের অনেকের মধ্যে নিত্য সঙ্গী, যেমন আমরা প্রতিদিন রবীন্দ্রনাথের গান শুনি, যেমন আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন রবীন্দ্রনাথের গান শুনি ঘুমাই, এটা আমার অভ্যাস। এরকম অনেকে আছে রবীন্দ্র সঙ্গীত কিন্তু অনেকে শোনে এবং নিয়মিত শোনে। আমাদের বন্ধু বান্ধবরা যারা লেখালেখি করে তারা কিন্তু নিয়মিতই শোনে এবং প্রতিদিনই শোনে। এইভাবে রবীন্দ্রসঙ্গীত কিন্তু একটা আমাদের নিত্য সঙ্গী রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথকে আজকে শিশু সঙ্গী করা উচিত। আজকে রবীন্দ্রনাথের যে লেখাগুলো আছে, বিশেষ করে শিশু সাহিত্য আছে, সেগুলো কিন্তু শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমরা জানি যে আজকে শিশুরা প্রযুক্তির কারণে বিভিন্ন ডিভাইস ব্যবহার করছে, কিন্তু সাহিত্যকে আমরা পরিবারের মানে উদ্যোগে কিন্তু শিশুদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে না। আমরা জানি যে আমাদের একটা বৈজ্ঞানিক সত্য রয়েছে যে শিশুর ছড়া, এটা মানুষের শুধু শিশুর বিকাশের ক্ষেত্রে না, তাদের যে মস্তিষ্কের কতগুলো নার্ভ আছে এগুলো বিকশিত করার ক্ষেত্রে কিন্তু সেই প্রচলিত ছড়াগুলো কিন্তু কাজ দেয়। এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত, ইউনেস্কো এটা বলেছে। কিন্তু আমাদের ছোটবেলা আমাদের মা বাবারা কিন্তু আমাদেরকে ছেলে ভুলানো ছড়াগুলো শুনিয়ে শুনিয়ে কিন্তু আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি করে, আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করে। কিন্তু আজকে সেখান থেকে আমরা দূরবর্তী অবস্থায় চলে গেছি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রবীন্দ্রনাথকে শিশু সঙ্গী করা উচিত, রবীন্দ্রনাথকে পরিবার সঙ্গী করা উচিত, পরিবারে রবীন্দ্রনাথকে নিয়ে আসা উচিত, তার লেখা পড়া উচিত, গান শোনা উচিত ইত্যাদি। এগুলো আমাদের জরুরি হয়ে উঠেছে বলে আমি মনে করি। আজকে শুধুমাত্র একটি দিন আমরা পালন করব না, রবীন্দ্র জয়ন্তী পালন করব না, রবীন্দ্রনাথের যে অমর মানে সেই সাহিত্য রয়েছে সেটাকে আমরা বিস্তৃত ভাবে কাছে টানবো। তাহলে আমরা রবীন্দ্রনাথকে শুধু রবীন্দ্রনাথের শ্রদ্ধা জানানোর জন্য না, রবীন্দ্রনাথ আমাদের প্রয়োজনে কাছে টানতে হবে, আমাদের উপকারের জন্য আনতে হবে, আমাদের কল্যাণের জন্য আনতে হবে। রবীন্দ্রনাথ এমন একটি শক্তি, যে শক্তিটা যদি আমাদের মধ্যে অনুপ্রবেশ করে তাহলে আমরা শক্তিবান হব বলে আমরা মনে করি। এটাই আমি বলতে চাই। আরেকটি কথা শাহরিয়ার ভাই অত্যন্ত উল্লেখযোগ্য কথা বলেছেন, যে আমি এইটুকু বলে শেষ করি, সেটা হলো এই যে আমরা সাহিত্যের অনেকে ছাত্র, আমরা ব্যক্তিগতভাবে সাহিত্য ছাত্র, তারপর রবীন্দ্রনাথের পাঠক। আমরা যদি একটু সাহিত্যের দিক থেকেও দেখি তাহলে দেখবো যে রবীন্দ্রনাথ কিন্তু আসলে বাংলা সাহিত্যকে একটা মূল পাটাতনে দাঁড় করিয়েছে। আপনারা জানেন যে বাংলা ছোট গল্পকে তিনি বিকাশশীল করেছেন, তিনি প্রবর্তন করেছেন, উপন্যাস করেছেন, নাটক করেছেন, এবং তার মধ্যে অনেক রাষ্ট্রচিন্তা, কৃষি চিন্তা ভিত্তিক অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। আমি একটা কথাই বলতে চাই, শাহরিয়ার ভাইয়ের একটা উল্লেখযোগ্য কথা, যে রবীন্দ্রনাথ এমন ভাবে সাহিত্য রচনা করেছেন যেটা সর্বগ্রাসী এবং আজকেও আমাদেরকে প্রভাবিত করে। সেই ক্ষেত্রে আমি একজনের কথা উদ্ধৃতি দিয়ে শেষ করি। আপনারা জানেন যে সুধীন্দ্র দত্ত ছিলেন আমাদের একজন অগ্রণী কবি। তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলেছেন সেই কথাটা বলে আমি শেষ করি। তিনি বলেছেন, রবীন্দ্রনাথের চেয়ে সক্রিয় তথা সর্বতোমুখ সাহিত্যিক বাংলাদেশে ইতিপূর্বে জন্মাননি, এবং পরবর্তীরা আত্মশ্লাঘায় যতই প্রাগরসর হোক না কেন, অনুভূতি রাজ্যে শুদ্ধ তারা এমন কোন পথ সন্ধান পায়নি যাতে রবীন্দ্রনাথের পথচিহ্ন নেই। বস্তুত তার দিগ্বিজয়ের পরে বাংলা সাহিত্যের যে অবস্থান্তর ঘটেছে তা এই, তার অসীম সাম্রাজ্যের অনেক জমি জোরদারদের দখলে এসেছে এবং তাদের মধ্যে যারা পরিশ্রমী তারা নিজের এলাকায় শস্যের পরিমাণ বাড়িয়েছে, মাত্র ফসলের জাত বদলাতে পারেনি। রবীন্দ্রনাথ সম্পর্কে সুধীন্দ্র দত্তের এই যে একটা উক্তি পড়লাম, এতে বোঝা যায় যে রবীন্দ্রনাথ আমাদের বাংলা সাহিত্যে কি ধরনের অবদান রেখেছে। ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন ইনু ভাই, আপনি এত চমৎকার বিশ্লেষণ করেছেন এবং খুব যথার্থ কথাগুলো, প্রকৃত অর্থে যথার্থ কথাগুলো তুলে এনেছেন, যেগুলো আমাদেরকে ভাবতে হয়, ভাবা দরকার, ভাবা উচিত। একটু আগে নার্গিস আপা যেভাবে বলেছিলেন যে গীত বিধানটা যদি ঠিক মতো সবাই পড়ে তাহলে সে খারাপ মানুষ হতে পারে না।
সত্যিকার অর্থে তাই। বিনু ভাই যে কথাগুলো বলেছেন সেটার ইয়ে ধরেই বলি আমি। আমরা যখন ছোটবেলায় পোস্ট মাস্টার পড়েছি, বিশেষ করে আমি আমার সাথে অনেক তখনকার সময় আমার যারা সহপাঠী ছিলেন, আমরা কান্না করতাম। অর্থাৎ পোস্ট মাস্টারের শেষ দিকটা গিয়ে আমরা নিজেরা কান্না করতাম। মনে হতো যে এটা আমার সামনে কোনো ঘটনা ঘটছে, বা এত এত হৃদয়ের মধ্যে এত ক্ষত সৃষ্টি করছে, বোধটা এইভাবে জেগে উঠতো। আমরা কান্না বলায় পরে আমরা গাছের পাতা ছিঁড়তে ভয় পেতাম, হ্যাঁ, যেটা পাতাটা কষ্ট পাবে। এই বোধটা তৈরি হয়েছে পরে। রবীন্দ্রনাথকে পরে বোধ ছিল না, বোধকে তিনি জাগিয়েছেন, তিনি বোধকে তৈরি করে দিয়েছেন যে মানুষ হলে এইগুলো করতে হয়। আপনি যে কথাটা বলেছেন শিশুদের সামনে এখন রবীন্দ্রনাথকে নিয়ে আসা উচিত, আসলে আমি একটু দুই রকম ভাবে কথা বলি। একটা হচ্ছে যেটা রূপকটা প্রশ্ন করলেন যে এখন ঠিক ওভাবে লেখালেখি করা হয় না পত্রিকায়, এর সঙ্গত কারণগুলো আপনি দেখেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি না। আবার আমি গতকালই দেখলাম যে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তারা কিন্তু রবীন্দ্র জন্ম এই উপলক্ষে তারা কিন্তু বানিয়ে দিয়েছেন। এবং যদি কোভিড না থাকতো তাহলে আমি বিশ্বাস করতে চাই এবং আমি জানি যে ঢাকা বা চট্টগ্রাম শহরে বিশাল পরিসরে অনুষ্ঠানগুলোর আয়োজন হতো। পত্রপত্রিকাগুলো হয়তো কিছুটা দমে গেছে, এটার জন্য আসলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে করি আমরা ভারত বলেন বাংলাদেশ বলেন, আমরা একটা রাজনৈতিক ডামাডোলে করে গেছি। আমরা যাদেরকে প্রতিনিয়ত আপনার কি করা অনুসরণ করা দরকার তাদেরকে বাদ দিয়ে আমরা ওই পাড়ার নেতা, মহল্লার নেতা, রাজনৈতিক দলের নেতা, সে নেতা কি নাকি অস্তিত্ব আছে কি না তার সেটাও জানি তার পেছনে ছুটছে। তার নাম ধরে বড় বড় ব্যানার হচ্ছে, বড় বড় লিফলেট হচ্ছে, ছেলেরাও এখন দেখি যে ওগুলোর পেছনে ছুটছে। কেমন যেন আমরা একটু বিভ্রান্ত হচ্ছি বলে আমার মনে হচ্ছে। আমরা সেই জায়গাটা থেকে একটু নিজেদেরকে সংস্কার করা দরকার বলে আমি মনে করি। আর যে বিষয়টা পিনু ভাই বলে গেছেন আমি একদম একমত। সুন্দর করে পিনু ভাই বিষয়গুলো উপস্থাপন করেছেন এবং আমাদেরকে সেই পথটাতে আগাতে হবে, এগিয়ে যেতে হবে, সহজ করে এগিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথ মানেই বাংলাদেশ, রবীন্দ্রনাথ মানেই বাংলা, রবীন্দ্রনাথ মানেই আমরা যারা বাঙালি বিশ্বব্যাপী ছড়িয়ে আছি আমরা। রবীন্দ্রনাথ ছাড়া আমরা অচল, সহজ কথায় অচল, এটা আমাদেরকে মানতেই হবে। আজকে রবীন্দ্রনাথের আমি এই কথাটা এইভাবে বলছি না যে অন্যদেরকে ছোট করছি। রবীন্দ্রনাথ যেটি করতেন সেটাই বলছে। যখন নজরুল আসবেন তখন আমরা জানি তার অবদানটা কি, সেই ক্ষেত্রে আমরা সেই প্রসঙ্গটাকে নিয়ে কথা বলবো। এইভাবে বিষয়গুলো আসছে। কিংবা বঙ্কিম আছেন, শরৎচন্দ্র আছেন, প্রচুর, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন। সেই জায়গাগুলো আমাদেরকে, শিশুদেরকে বিশেষ করে মানসিক ভাবে তৈরি হওয়ার জন্য পৌঁছাতে হবে সেই জায়গায়। ছেলেরা আজকাল রবীন্দ্রনাথকে শুনে না, মেয়েরা আজকাল রবীন্দ্রসঙ্গীত শুনে না, বিশেষ করে বর্তমানে প্রজন্ম, বাইরে এর আগের প্রজন্ম যারা আছে তারা কেমন যেন একটু বালখিল্যতা মনে করে বিষয়টাকে। সেই জায়গা থেকে তাদের মননকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে কাজ করা উচিত। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, যারা সিনিয়র আছেন, যারা এইসব নিয়ে কাজ করেন, তাদেরকে এগিয়ে আসা উচিত। সরকারকে তো অবশ্যই তাগাদা দেওয়া উচিত। কথা বেশি বলে ফেলছি সম্ভবত। আমি আবার শ্রেয়া দিদির কাছে আসতে চাইছি। শ্রেয়া দিদি শুনছেন নিশ্চয়ই আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটা কেমন লাগছে আপনি বলুন তো একটুখানি। ভীষণ ভালো লাগছে এবং সব থেকে বড় কথা এতটা বিশ্লেষণ, এতটা সেটা নিয়ে কথা বলা, এটা তো জানার একটা প্রেক্ষাপট এবং সেই প্রেক্ষাপটে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। তিনি ভাই যেটা বললেন যে আমাদের ছোটদের নিয়ে আমরা ভাবি না, রবীন্দ্রনাথকে আমাদের পরিবারে সংযুক্ত করতে হবে। হ্যাঁ, আমাদের পরিবারের একজন হিসেবে, পরিবারের একজন পথ প্রদর্শক হিসেবে। এই প্রসঙ্গে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন খুব বড় শিশু মনস্তত্ত্ববিদ ছিলেন। কারণ তার লেখা যে শিশু সাহিত্যগুলো, যেমন শিশু কবিতা বা শিশু ভোলানাথ বা তার ছেলেবেলা কাব্যগ্রন্থে তিনি নিজের ছোটবেলা যেগুলোকে যুক্ত করেছেন, ছোটবেলার যে গল্পগুলি ছোট ছোট করে ছোটদের পড়ানো হতো একটা সময়, এখন ইংরেজি মাধ্যম স্কুলের দাপটে সেটা আমরা প্রায় হারাতে বসেছি। তবু যারা আমরা এখনো রবি ঠাকুরকে ভালোবাসি, বাংলা সাহিত্যকে ভালোবাসি, তারা চাই পরবর্তী জেনারেশন। আমার কাছে অনেক ছাত্রছাত্রী আসে যাদের বাবা মায়েদের বক্তব্য, ওরা তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওরা কিন্তু রবীন্দ্রনাথ বলতে পারেন না, ওরা ভালো বাংলা উচ্চারণ করতে পারে না, দিদি আপনি একটু শেখান, কবিতা শেখান। তো সেই নিয়ে আসে, সেটা আমাদের ভালো লাগে। এবং এই যে শিশু মনস্তত্ত্বের কথা বললাম, আমি মনোবিদ্যার ছাত্রী হওয়ার কারণে জানি যে রবি ঠাকুর আমাদের মনোবিদ্যার জনক যাকে বলা হয়, সিগমুন্ড ফ্রয়েড, তার সঙ্গে কিন্তু নিয়মিত চিঠি আদান প্রদান করতেন। হ্যাঁ, এই মনস্তত্ত্ব সম্পর্কে না জানলে তো একটা মানুষের বা এই যে আমজনতার মনে প্রবেশ করা যায় না। আমরা যখন শিশুদের মন জয় করতে পারবো তবেই সে আমাকে ভালোবাসবে, তবেই সে আমাকে পড়বে। তো সেই প্রসঙ্গে একটা কবিতা মনে পড়লো, অনেক কবিতাই রয়েছে, আমার খুব প্রিয় একটি কবিতা আমি আমার ছাত্রীদের শেখাই এবং নিজেও মাঝে মাঝে বলে থাকি।
কবিতাটির নাম লুকোচুরি। কারণ ঠাকুরবাড়ির যে আড়াল আবডাল বা ঠাকুরবাড়ির যে নিয়মতান্ত্রিক যে খুব কড়া নিয়মের মধ্যে তো ঠাকুরবাড়ি বাঁধা ছিল, সেই নিয়মের মধ্যে কিন্তু শিশুরা শরীর খারাপ না হলে, অসুস্থ না হলে মাকে কাছে পেত না। সবসময় তারা পরিচারক পরিচারিকাদের হাতেই থাকতো, এবং সেই না পাওয়া কিন্তু কবিগুরুর মধ্যে থেকে গেছে। এই যে শিশু ভোলানাথ কাব্যগ্রন্থগুলির মধ্যে যে কবিতাগুলি লেখা, সেগুলি কিন্তু রবীন্দ্রনাথ প্রায় প্রান্তিক বয়সে গিয়ে লিখেছেন। তারই মধ্যে একটি কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকতে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নান করি চাপার তলা দিয়ে, আসবে তুমি পিঠেতে ফুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা সবার খাওয়া হলে বসবে তুমি মহাভারত হাতে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। মায়ের সঙ্গে একটা খুনসুটি, একটা লুকোচুরির ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রবি ঠাকুরের এই সৃষ্টির মধ্যে। আরো এরকম বহুল সৃষ্টি রয়েছে, পরবর্তী শিল্পীর কাছে হয়তো আমরা আসবো। খুব সুন্দর পরিবেশনা আপনার, খুব ভালো লাগছিল। আপনি একদম সময়ের সাথে বাছাই করে কবিতাগুলো আপনি নির্বাচন করে আমাদেরকে শোনাচ্ছেন। অর্থাৎ আমাদের যে আলোচনার সাথে একেবারে যোগসূত্রগুলো এমন ভাবে চমৎকার ভাবে এসেছে যে আমরা বুঝতে খুব সুবিধা হচ্ছে। আশা করছি আমাদের খুব একটা প্রস্তুতি নিয়ে যে আমরা সকলে এসেছি এমনটা তো নয়, নার্জিসিও নয়, আমিও নই। আজ কিছু আগে অনুষ্ঠান আগে নার্জিসের সঙ্গে কথা হচ্ছিল, সকলেই চারিপাশের যে বিক্ষিপ্ত পরিবেশটা হয়ে আছে তার জন্য সকলেই যেন কিছুতে মনোসংযোগ করতে পারছি না। তার মধ্যে তো এটা একটা মুক্ত বাতাসের মতোই অনুষ্ঠান, এবং আমরা যে খুব একটা এসেছি তা নয় প্রস্তুত হয়ে, কিন্তু এই বৈঠকের মধ্যে দিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে চেষ্টা করছি আমরা যদি দর্শক বন্ধুদের একটু আনন্দ দেওয়া যায়। খুব সুন্দর বলেছেন। আমরা এইভাবে ধীরে ধীরে আমরা প্রবল বেগে এগিয়ে যাবো। আমরা এইভাবে ধীরে ধীরে আগাবো, একটা সময় ঠিকই প্রবল বেগে এগিয়ে যাবো, এবং তখন মানুষের জয় হবে। রবীন্দ্রনাথই তখন আমাদের সামনে সব সময় থাকবেন, আমাদের ডানে বামে সামনে পেছনে রবীন্দ্রনাথকে পাবো আমরা। আমরা যদি এইভাবে না এগিয়ে যাই, এইভাবে যদি আমরা ছোট পরিসরেও যদি আমরা তৈরি না হতে চেষ্টা করি, তাহলে তো পৌঁছতে পারবো না। খুব সুন্দর কথা বলেছেন। আমরা কেউ কিন্তু তৈরি হয়ে আসি। আমরা হয়তো একটু চিন্তা করেছি রবীন্দ্রনাথের জন্য বসে গেছে কিছু বিষয়, আমাকে হয়তো গান করতে হবে, কবিতা করতে হবে, কিংবা দু একটা কথা বলতে হবে, কিন্তু আমরা আসলে গবেষণা করে আসিনি। প্রয়োজনও নেই। হ্যাঁ, সেই জন্য আমরা দরকার হয় আমরা ও ধরনের চিন্তা করবো, যে গবেষণা করে আসি। কিন্তু এখন আমরা যেটা কথা বলতে চাইছি, আমরা রবীন্দ্রনাথ আসলে কি দিয়েছেন আমাদেরকে, আমাদের কতটুকু দরকার তাকে আমরা কতটা ধারণ করতে পারলাম, কেন না পারলে সেখানে ব্যর্থতা কি, সেই জায়গাগুলো আমরা খুঁজতে চেষ্টা করবো। যেগুলো খুঁজে নেবো তাই নয়, আপনাদের মাধ্যমে। আপনার যেমন একটু আগে শ্রেয়া যে কথা বললেন, যে এই মনোবিজ্ঞানের কথা বলতে গিয়ে বললেন, বা মনোবিদের কথা বলতে গিয়ে বললেন, রবীন্দ্রনাথ আমার কাছে চিঠি লিখতেন, যোগাযোগ ছিল। এটা আমি একবার শুনেছিলাম, কিন্তু আমি বেমালুম ভুলে গেছি বিষয়টা। আজকে আবার আমার মনে হলো, অর্থাৎ আমার যে মনে থাকার বিষয়টা থেকে যে আমি আসলে কত দূরে সরে গেলাম, সেটা তিনি জাগিয়ে দিলেন। আমি এটা এখন আবার মনে হলো যে উন্নীত মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে ওনার একটা ভাবনা চিন্তার বিষয় ছিল, সেটা জানতে পেলাম। এইভাবেই আমরা উপকৃত হই। নার্গিস আপা শুনছেন তো? বলুন, এবার আপনি বলুন, যা খুশি কথা বলুন, গান পরিবেশন করুন, কিংবা আমাদেরকে অন্য কিছু জানাতে চান, আপনার ইচ্ছে মতো করুন। এবার আজকে কথা বলার জন্য পিনু ভাই আছে আর আপনি আছেন।
আমি একটু গানের আসলে সকাল থেকে এই দুদিন ধরে মানে সব প্রিয়জনরা সব তো চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছেন, মানে অবাক হয়ে যাচ্ছে। এমন এমন ইয়ং বয়স আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, তারা কেউই মানে কি যে পরিস্থিতি এখন, কাউকে বাঁচানো সম্ভব হচ্ছে না। এই আজকেই সকালবেলা যিনি চলে গেলেন তিনি আনন্দ গোপাল, আমাদের শ্রদ্ধেয় তবলা একদম বাজিয়ে, উনি খুব নামকরা একজন আর্টিস্ট, তো চলে গেলেন। তো এইগুলোই মেনে নিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করতে হচ্ছে। রবীন্দ্রনাথ নিজেও একজন খুব শক্ত একই মনের পরিস্থিতি আমাদের এখানেও এই শোকের মধ্যেই আমরা নিজেদেরকে একটু চাঙ্গা করতে চেষ্টা করছি, কি আর করা যায়। হ্যাঁ হ্যাঁ, কি আর করা। তো আমি এখন একটা পূজা পর্যায়ের গান করছি, যেটা হচ্ছে বাউল অঙ্গের গান। ওদের সাথে মেলা যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলা যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, সাথে মেলা যারা চড়ায় তোমার ধেনু। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, কেন কেন আমি কিসের লোভে এনু, সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনের পাতাগুলি কার ইশারায়, তৃণের অঙ্গুলি প্রাণে আমার লীলা ভরে খেলেন, প্রাণের খেলা ঘরে প্রাণে আমার লীলা ভরে খেলেন, প্রাণের খেলা ঘরে পাখির মুখে এই যে খবর পেল, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। খুব খুব ভালো লাগলো, একদম প্রাণ ভরে গেল। এত চমৎকার করে গাইছেন আপনি। আপনার দুজনকে খুব কৃতজ্ঞতা, দুজন না তিনজনই তো। যদিও পিনু ভাই আমার দেশের বলে, আমার কথাটা এইভাবে বলবো নাকি, অর্থাৎ আমার কাছে, খুব কাছাকাছি অবস্থান করে বলা হয়তো বা অনেকটা মনে করি নিজের কাছে তো পাচ্ছি সবসময়, আপনাদেরকে তো সবসময় পাওয়ার সুযোগ পায় না। একটা কথা নার্গিস আপা এবং আপনার দেশ নেই, সত্যিকার অর্থে একদম আমি এটাই মানি। নার্গিস আপা এবং শ্রেয়া দিদি দুজনকে বলি, এটা মন থেকে বলছি, ভারতে এখন যে অবস্থা চলছে কোভিড-19 বা যে দুর্দশায় এখন বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলো, প্রভুর কাছে তো প্রার্থনা করি আমরা যেন কেউ না হারাই, আমরা কাউকে হারাতে চাই না। বিশেষ করে এই যে আমরা সংযুক্ত হলাম, এই মানুষগুলোকে হারাতে চাই না, আমিও যেন আপনাদের কাছ থেকে হারিয়ে না যাই। আমরা যারা আজকে আছি সবাই ভালো থাকুক, পৃথিবীর সব মানুষ ভালো থাকুক, ভারতের বাংলাদেশের সব মানুষ ভালো থাকুক, একটু সাবধান আমরা সবাই যেন থাকি, যেন আমরা নিজেদেরকে অন্তত পক্ষে যতটা দরকার আর কি সেটাকে খেয়াল রাখা একটু উচিত বলে মনে করি আমাদের সবাই। বিনু ভাই, আমাকে তো নিয়ম অনুযায়ী আপনার কাছে আসতে হচ্ছে আবার।
আমি আপনাকে প্রশ্ন করে বা কিছু জিজ্ঞেস করে আমি এমন এমন অবস্থা তৈরি করতে চাই না যে আপনি হয়তো ওটা নিয়ে প্রস্তুত নয়, আমি হয়তো একটা কিছু মনে হলো আপনাকে জিজ্ঞেস করে বসলাম, সেটার বাইরে গিয়ে আপনি বলুন তো এই রবীন্দ্রনাথের 160তম জন্মবার্ষিকীতে আমাদের কি ভূমিকা থাকা উচিত, গণমাধ্যমের কি ভূমিকা থাকা উচিত, কিংবা আপনার আমরা যারা আলোচনা করছি কিংবা রবীন্দ্রনাথকে যারা কাজ করেন, সেটা গার্গী চাপা শ্রেয়াদি বলেছেন, এই যে শিশুদের কাছে পৌঁছে দিয়ে আপনি শ্রেয়াদি বলেছেন, অথবা আমরা যে চর্চাটা থেকে অনেকটা বিমুখ হয়েছে বলতে গেলে। আমি একটু মনে করবেন আমি বলি, ভারতে আমি খেয়াল করে দেখি, ভারতে রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু ওভাবে কোনো টেলিভিশন, কোনো রেডিও, কোনো পত্র পত্রিকায় ওভাবে কিন্তু কখনো কিছু করা হয় না। ওনার জন্মবার্ষিকী বা ঋতুবার্ষিকীতে হয়তো একটা শিরোনাম দেওয়া হলো, ছোটখাটো 1-2টো অনুষ্ঠান করা, এরকম। সেটির জন্য ভারত দায়ী নয়, সেটির জন্য দায়ী আমাদের বাঙালি সমাজ ব্যবস্থা। আমরা তাকে ভারতের এই যে 100 কোটি বা মানুষ বা যত মানুষ, তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, যে তাকে নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে ভাবতে হবে, তার বিশেষ দিনগুলোতে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ভাষা বর্ণ নির্বিশেষে সেটা আঘাত সম্ভবত আমরা তৈরি করতে পারি। কিন্তু আমি খুব খুশি হই বাংলাদেশে, আপনারা দুজনেই খুশি হবেন খুব, আপনার রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এলে উৎসব, আনন্দ, বেদনা সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয় যে আমার ঘরের একটা অনুষ্ঠান না করলেই হবে না। রেডিওতে বলুন, টেলিভিশনে বলুন, পত্র পত্রিকায় বলুন, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে বলুন, সবটা জায়গায় মনে হয় যে আমার পরিবারের একটা অনুষ্ঠান, এটা না করলেই নয়। এইভাবে কিন্তু আমরা রবীন্দ্রনাথকে নিয়ে প্রতি বছর বা বলতে গেলে প্রতিদিনই এইভাবে থাকি। কিন্তু দুঃখজনক সেটা কমে আসছে বর্তমান প্রজন্ম বা বর্তমান সময়, যেটি একটু আগে বিনোদ ভাই বলেছেন। এই প্রেক্ষাপটে গিয়ে আমাদেরকে আসলে তৈরি হওয়া উচিত। তার অভিমত যদি থাকে। আমি একটু অন্যভাবে বলি, আসলে আমরা তো, রবীন্দ্রনাথ তো বাংলা ভাষার কবি, তার সমস্ত সাহিত্যের মাধ্যম হচ্ছে বাংলা ভাষা। আজকে কিন্তু বাংলা ভাষার সংকটের মধ্যে পড়ে গিয়েছে। এখানে শ্রেয়াসী দত্ত একটা উল্লেখ করেছেন চকিত, সেটা হচ্ছে যে আসলে পশ্চিম বাংলা এখন প্রাথমিক স্তরে ইংরেজিতে শিক্ষা মাধ্যম তৈরি করা হচ্ছে, এবং আজকে শিশুদের প্রাথমিক শিক্ষা স্তরে আজকে বাংলা বিতাড়িত হচ্ছে। আজকে ইংরেজি প্রবর্তন করা হয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, বাংলাদেশেও তাই। আজকে যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে সেটা কিন্তু বাংলা ভাষার কণ্ঠলগ্ন হয়ে উঠছে না। এটা অত্যন্ত দুঃখজনক। রবীন্দ্রনাথ এক্ষেত্রে কিন্তু তার শিক্ষা ভাবনা, শিক্ষা দৃষ্টিভঙ্গিতে কিন্তু তার নিজের মাতৃভাষার কথা বলেছে। আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু প্রাথমিক পর্যায়ে 5ম শ্রেণী 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয় তার নিজস্ব মাতৃভাষা। এটা জার্মানি দেখুন, আপনার চীনে দেখুন, ইউরোপের দেশগুলোতে দেখুন, এবং অন্যান্য দেশে। কিন্তু সেই দর্শন থেকে, এবং ইউনেস্কো তো বলেছে যে আপনার হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাটা হবে মাতৃভাষায় হওয়া উচিত, না হলে এটা হচ্ছে কি শিশুর কল্পনা শক্তিকে বিঘ্নিত করে, তার মস্তিষ্কের যে বিকাশ হয় সেটাকেও নষ্ট করে। শরীর বিজ্ঞানী যারা পৃথিবীর বিখ্যাত, তারাও কিন্তু বলেছেন যে মাতৃভাষায় যদি শিক্ষা না দেওয়া হয় শিশুদেরকে, তাহলে তার মস্তিষ্কের বিকাশও বিঘ্নিত হয়। এই পরিস্থিতিতে পৃথিবীর সমস্ত আধুনিক দেশে কিন্তু মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একটা প্রকট প্রবণতা দেখা দিয়েছে, জটিল প্রবণতা দেখা দিয়েছে, যে শিশুদেরকে প্রথম বর্ষ মানে প্রথমের ক্লাস থেকে, শিশু শিক্ষা থেকেই আমরা ইংরেজি মাধ্যমে শিক্ষা দিতে উৎসাহিত হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্তরা, উচ্চ মধ্যবিত্তরা। এটা কিন্তু ভুল ধারণা। আমি অন্য ভাষা আমার শত্রু না, ইংরেজি না, ফ্রান্স না, আরবি না, কিছু না। এটা একটা পর্যায়ে গিয়ে শিখবে, সেটা হচ্ছে হয়তো 5ম শ্রেণী পরে যে, 8ম শ্রেণীর পরে যে শিখবে। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা শরীর বিজ্ঞানী, শিক্ষা বিজ্ঞানী, ইউনেস্কো তার সমস্ত দলিলে বলেছে যে প্রাথমিক স্তরে শিক্ষাটা হচ্ছে তার মাতৃভাষা হওয়া উচিত। কিন্তু সেটা কিন্তু আজকে দূর হয়ে যাচ্ছে, যার ফলে আজকে আমাদের বাংলা ভাষায় যদি না থাকে তাহলে রবীন্দ্রনাথ তো শিশুদের মধ্যে থাকবে না। তারা তো ওই যে ইংরেজি ছড়ায় রাইম পড়বে, তারা তো রবীন্দ্রনাথ পড়বে না। কেন পড়বে? তারা তো পড়ার প্রয়োজন হবে না। সেই কারণে এই সংকটটি দেখা দিয়েছে। আজকে আমাদের যে
শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পরিকল্পনা, সেক্ষেত্রে নতুন করে ভাবনা প্রয়োজন। এটা আমরা অনেক ক্ষেত্রে বলেছি। আপনারা একটা উদাহরণ দিলে আপনারা আশ্চর্য হবেন যে বাংলাদেশ সরকার কিছুদিন আগে শিক্ষা উপমন্ত্রী প্রাথমিক স্তরে বলেছেন যে আমরা সারা দেশে আপনার প্রাইমারি স্কুল, প্রত্যেকটা জেলায় একটা করে মডেল প্রাইমারি স্কুল থাকবে, সেখানে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি। এটা কেন করা হচ্ছে? আমরা লক্ষ্য করছি যে আপনার ব্রিটিশ কাউন্সিল এবং ব্রিটিশ সরকার কিছু টাকা পয়সা দিচ্ছে। তারা তো দিবেই, তারা তো চাইবে তাদের সংস্কৃতি, তাদের ভাষা এদেশে গোড়াপত্তন শুধু হোক না, বিকশিত হোক। কিন্তু আমরা আমাদের শিক্ষা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা যদি থাকে, শিক্ষা বিষয়ক যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে তো আমরা প্রাথমিক স্তরে আমাদের মাতৃভাষা ছাড়া কোনো ভাষা শিক্ষা দেওয়া অনুচিত। এবং এটা আমার কথা না, এটা বিজ্ঞানীরা বলেছেন, শরীর বিজ্ঞানীরা বলেছেন, ভাষা বিজ্ঞানীরা বলেছেন, শিক্ষা বিজ্ঞানীরা বলেছেন। কিন্তু সেটা আজকে হচ্ছে। আজকে আপনারা জানেন যে প্রাথমিক স্তরে আজকে বাংলাদেশে যে শিক্ষা প্রবর্তন করা হচ্ছে সেটা হচ্ছে একটা আরবি, একটা ইংরাজি, একটা বাংলা, একটা মাদ্রাসা, একটা হলো বাংলা শিক্ষা ইত্যাদি। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু প্রাথমিক শিক্ষাটা হচ্ছে তার নিজস্ব মাতৃভাষা হবে, এক এক রৈখিক হবে। কিন্তু সেটা হচ্ছে না। সেই কারণে আমি বলবো যে আজকে যদি বাংলা ভাষা না থাকে শিশুদের মধ্যে, তাহলে রবীন্দ্রনাথ থাকবে না, বাংলা সংস্কৃতি থাকবে না। এই একটি সংকট কিন্তু আমাদের দেশে দেখা দিয়েছে, পশ্চিমবঙ্গ দেখা দিয়েছে। এই সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন হওয়া দরকার, দাবি তোলা দরকার। এবং আমরা যে ভাষা আন্দোলন করেছিলাম 52 সালে, সে ভাষা আন্দোলন নব ভাষা আন্দোলন করা উচিত শিক্ষার ক্ষেত্রে। আজকে বলতে দ্বিধা নেই, এটা বলতে হয়, বলা উচিত, জরুরি, যে আজকে 50 বছর পূর্তি হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে। আমরা একটা ভাষা নীতি তৈরি করতে পারিনি, জাতীয় ভাষা নীতি। আমাদের দেশে আছে মৎস্য নীতি আছে, আজকে পরিবার পরিকল্পনার নীতি আছে, অন্যান্য কৃষি নীতি আছে, কিন্তু আমাদের ভাষা নীতি নেই। আজকে যদি ভাষা নীতি থাকতো তাহলে আমরা দেখতে পারতাম যে আমাদের কম্পিউটারে ভাষা কি হবে, আমাদের প্রাথমিক শিক্ষা কি ভাষা হবে, আজকে আমাদের হচ্ছে শিক্ষা পদ্ধতি কি ভাষা হবে, আমাদের রাষ্ট্রক্ষেত্রে সরকারি অফিস আদালতে কি ভাষা হবে, এগুলো কিন্তু একটা ভাষা নীতির মধ্যে থাকে। প্রত্যেকটা দেশে পৃথিবীতে কিন্তু জাতীয় ভাষা নীতি রয়েছে। ফ্রান্সে রয়েছে, জার্মানে রয়েছে। আপনারা একটা উদাহরণ দিয়ে দিই আমি, জার্মানে যদি সাইন বোর্ডে অন্য ভাষা কেউ লিখে তাহলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, এই একটা অবস্থা। কিন্তু বাংলাদেশ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশ স্বাধীন হচ্ছে, সেটা কিন্তু নেই। আমাদের একটা জাতীয় ভাষা নীতি নেই। আমরা যদি জাতীয় ভাষা নীতি করতে পারতাম তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারতাম। হচ্ছে আমাদের একটা ট্র্যাজিক অবস্থা, সেটা কিন্তু আমার সব ক্ষেত্রে সব দিক থেকে না হলে কিন্তু হবে কি, বাংলা ভাষা না থাকলে রবীন্দ্রনাথ থাকবে না, বাংলা ভাষা যে সংস্কৃতি সেটা কিন্তু থাকবে না। সেটা কিন্তু গোপনে গোপনে, ভিতরে ভিতরে সেটাই কিন্তু হচ্ছে, সেটা কিন্তু আমাদের ভিতরে ভিতরে গ্রাস করছে, আমাদেরকে ধ্বংস করছে, আমরা টের পাচ্ছি না। এটা আপনি 10 বছর পরে দেখবেন যে আমাদের বাংলা ভাষার কোনো প্রজন্ম নেই, ইংরেজি ভাষার প্রজন্ম সব, তখন রবীন্দ্রনাথ থাকবে না, বাংলা সংস্কৃতি থাকবে না। এটা আমি বলবো না। ধন্যবাদ। খুব খুশি হলাম, খুব সুন্দর বলেছেন। হৃদ্য হলাম আপনাদের আলোচনা থেকে, খুব ভালো লাগছে। আমরা প্রায় 1 ঘন্টা অতিক্রম করে ফেলেছি, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের দিকে চলে এসেছি। আমরা শেষের দিকে চলে এসেছি, বুঝতে পারছেন সবাই। আর দীর্ঘায়িত করাটা খুব একটা উচিত, সবাই ক্লান্ত হয়ে পড়ে, দর্শক শ্রোতাদের ধৈর্যের বিষয় আছে। তো আমরা আস্তে আস্তে শেষের দিকে যাবো ক্রমান্বয়ে। তো এই ফাঁকে একটা ইনফরমেশন এসেছে আমার কাছে, সংবাদ এসেছে। সেটি হচ্ছে এই রবীন্দ্রনাথের আজকের এই অনুষ্ঠানে সাথে আপনার সংশ্লিষ্ট করে একটি নৃত্য আমরা দেখতে পাবো, সেটি পাঠিয়েছে আপনার বাংলাদেশ থেকে বনানী এস চৌধুরী আজকের অনুষ্ঠানের জন্য। আর সম্ভবত সেটি রূপকটা আমাদের সামনে ইয়ে করবেন, তুলে আনবেন, যে সেটা আমরা একটু দেখি, দেখার পর আমরা আসবো আমাদের ইয়ের কাছে, শ্রেয়া দিদির কাছে। আমরা তাহলে একটু দেখতে চেষ্টা করি সেটা, যদি সবাই দেখতে পাই ঠিক হবে।
সাউন্ডটা দিয়ে দিন, সাউন্ড নেই। হ্যাঁ, সাউন্ড পাচ্ছি না। আমিও পাচ্ছি না। হ্যাঁ, আমরা আমরা ওই সম্ভবত প্রযুক্তির বিষয় তো ভিডিওটা একেবারে যেভাবে আসার কথা মসৃণ ভাবে সেভাবে আসেনি, আমরা সাউন্ডও শুনতে পাইনি, থেমে থেমে হচ্ছিল যেটা হয়, অর্থাৎ সম্ভবত আমরা 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 ঠিক মতো এটাকে পাইনি। শাহরি ভাই মানে সাউন্ডটা অফ ছিল। শাহরি ভাই আমি আবার সাউন্ড দিয়ে দিব, এটা সাউন্ডটা অফ ছিল, হঠাৎ করে তো পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে, এই কারণে একটু সমস্যা হয়েছে। আপনি আপনি এবং এবং আপনার আটকে যাচ্ছিল, কিন্তু আপনি এটাও খেয়াল রাখতে হবে যেটা কিন্তু আটকে যাচ্ছিল, অর্থাৎ নৃত্যটা যে একেবারে টানা হওয়া সেভাবে হয় না, ওটাও একটু খেয়াল রাখতে হবে। আপনি কি এখন এখন দেবেন সেটা আবার? না, আমি নেক্সটে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তত সময় আমরা আমাদের আলোচনায় চলে যাই আবার, তারপর সময় সুযোগ বা ঠিকমতো হলে আবার দেখতে পাবো। আমার শ্রেয়া দিদি শাহরি ভাই আমি শাহরি ভাই এখনই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনি ওর দিন দেখে নিই তাহলে। সাউন্ড আছে? ঠিক আছে। হ্যাঁ আছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়।
যদিও নাচটা যদি একেবারে আরো একটু পরিষ্কার ভাবে আসতো খুব ভালো লাগতো। চমৎকার হয়েছে, আমার মনে হচ্ছে ভালোই লাগলো। ফাঁকে আমরা 5 মিনিট সময় একটা চমৎকার একটা বিনোদনী করলাম রবীন্দ্রনাথের গান দিয়ে, খুব ভালো লাগলো। ধন্যবাদ রবীন্দ্র আপনাকে যে আপনি হঠাৎ করে আমাদের একটা সারপ্রাইজ দিয়েছেন বলা যায়, এটা যেটা আমরা পূর্বে জানতাম না। খুব ভালো লাগলো। তো যেভাবে বলছিলাম যে আমরা প্রায় অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, এখন আমরা একটু যাই শ্রেয়া দিয়ে কাজ। দিদি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু এই যে প্রযুক্তিগত সমস্যা, তার জন্য আমার ভিডিওটা একটু অফ রাখতে হয়েছে। আমি ভিডিও অফ করেই আমার শেষ নিবেদন বলছি। রবি ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে যদি আমরা গীতাঞ্জলিকে সংযুক্ত না করি, সেটি বোধহয় অপূর্ণ থেকে যায়। কারণ গীতাঞ্জলি তো রবি ঠাকুরকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন, এবং আজকে আমার মনে হচ্ছে গীতাঞ্জলির যে আমার শেষ নিবেদনটি আমি করব, সেটি প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি মানুষের অন্তরে বোধহয় প্রবেশ করিয়ে নেওয়া উচিত। গীতাঞ্জলি থেকে একটি কবিতা আমি আবৃত্তি করছি। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। খুব খুশি হলাম, অনেক কৃতজ্ঞতা আপনাকে। আপনি খুব সুন্দর কথা দিয়ে শুরু করে গানকে আপনার আবৃত্তিটা করলেন। আসলেই তো আমাদেরকে পরিপূর্ণতা পেতে হলে এই জায়গাটি পৌঁছতে হবে যেভাবে আপনি বলেছেন। খুব ভালো কৃতজ্ঞতা আপনাকে অনেক। সাথে থাকুন, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা আবার এই এর কাছে যাই, বলা হয় পিনু ভাই, আপনার কাছে আসি। সর্বশেষ দিকে আমরা চলে এসেছি। আমরা এখন আজকে অনুষ্ঠানটা আমরা বুঝতে পারছি, আমরা খুব খুব ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা করছি। আমরা বুঝতে পারছি যে আমি একটু আগেই বলেছি, যেভাবে টেলিভিশন করে বা অনলাইনে যেভাবে একেবারে একটা অবস্থান নিয়ে করা হয়, ঠিক সেই জায়গা নেই। আমরা চেয়েছি যে আমাদের দর্শক শ্রোতা থেকে শুধু আমরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা কথা বলে বলে অনুষ্ঠানটা করবো, আমরা আলোচনা করে করে অনুষ্ঠানটা করবো, যেভাবে স্বাভাবিক একটা আড্ডা হয় সেইভাবে আমরা অনুষ্ঠানটা চালিয়ে নিতে চেষ্টা করেছি। আশা করছি আপনারা উপভোগ করেছেন, সেই দর্শক যারা আছেন। এবার নার্গিস আপা, আপনার কাছে শেষ ভাগে চলে এসেছি। দুঃখিত, আমি বলবো পিনু ভাই, আপনার কাছে শেষ ভাগে চলে এসেছি। না, আমি তাহলে একটা স্বরচিত কবিতা পড়ি। স্বরচিত কবিতা পড়ি রবীন্দ্রনাথ নিয়ে, কেমন নাকি? আচ্ছা, রবীন্দ্রনাথ নিয়ে আপনার এটার জন্যই আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম, যে এই সাসপেন্সটা একটু ধরে রাখার জন্য আমরা শেষে পিনু ভাইয়ের কবিতা শুনবো। না না, ঠিক আছে, আমি একটু স্বরচিত কবিতা পড়ছি। কবিতা শিরোনাম রবীন্দ্রনাথ। ধুলি ঝড়ে পড়ে গিয়ে যখন আমরা দিগ্ভ্রান্ত, প্রান্ত এক এক করে খসে যায়, মরিচিকা নিয়ে আধি ঝড়ে স্বপ্নের স্খলন হয়, তখনই তোমার অবিশ্রান্ত ঝর্ণাধারা আমাদের জলধারা হয়ে ওঠে, আমাদের স্রোতস্বিনী হয়ে ওঠে, আমাদের কুলবতী হয়ে ওঠে, আমাদের অন্তঃশিলা হয়ে ওঠে। মরুপ্রান্তরের মরুজাত অবস্থা কাটানোর পর ধুলোকণা দূর হয়ে যায়, ত্রোষ রেণু দূর হয়ে যায়, কাকচক্ষুর মতো নির্মল জলের দেখা পায়। জলকাদা মাখা রাঙ্গা মাটি আরো রাঙ্গা হয়ে ওঠে, অভয় অরণ্যের ভিতর রক্ত করবীর দেখা পায়, রক্ত কমলের দেখা পায়, কৃষ্ণকলির দেখা পায়, কিংসুকের দেখা পায়, মৃণালিনীর দেখা পায়, সপ্তমুখী জবা ফুটে ওঠে, প্রশ্রবণ নিয়ে কাকুলি কুজনে মেতে ওঠে, পানকৌড়ি
নীলমণি যাযাবর পাখি, তার পাশে যে বিনতা, তার পাশে জেগে ওঠে প্রাণময়তা, তার নাম তুমি। তুমি আমাদের নিত্যকালের অখণ্ড মূলভূমি। এ ভূমিতে তোমারই বৈশাখ, এ ভূমিতে তোমারই শরৎ, এ ভূমিতে তোমারই হেমন্ত, এ ভূমিতে তোমারই বসন্ত, এ ভূমিতে তোমারই বর্ষাকাল। দূর করো যেন শস্য হানি ও আকাল, সে কারণে শুধু তুমি রবি নও, আমাদের এক সূর্য ঘড়ি। কাল জ্ঞান নিয়ে কখনো থাকি না স্থির, তোমারে বোধ ভাস্যি নিয়ে বোধের অতলে নড়ি। তোমারে সপ্ত সুর থেকে সুরবোধ নিয়ে সংকোচ কাটিয়ে জড়তা কাটিয়ে নিজেকে বাঁচানোর রক্ষা কবচ খুঁজে পায়। রক্ষপুরী থেকে বের হয়ে তমসার তাম্র শাসন থেকে বেঁচে উঠি। তানপুরা হাতে নেই, অন্ধকারের ঠাস বুনন থেকে বাঁচি। সপ্ত সিন্ধুর উষ্ণ জল ছুঁই, স্বপ্ন নিয়ে সপ্তালোকে যাই। গলা ছেড়ে গাই গান হই প্রসারিত, তোমার আকাশ প্রান্ত কি অবারিত। তোমার অন্তরা থেকে আমার অন্তর জেগে ওঠে, আত্মতত্ত্ব খুঁজে পায় ঐকতান। অন্তর জগতের কপাট এক এক করে খুলে যায়। স্বভাব সৌন্দর্য নিয়ে কি তোমার শক্তি, কি তোমার গান। তোমার মর্যাদা রাখতে গিয়ে পারে আমাদের মান, আমাদের মান। ধন্যবাদ। খুব ভালো লাগলো, এবং আপনি কি বোঝাতে চেয়েছেন সেটাও আমরা নিশ্চয়ই উপলব্ধি করেছি সবাই। খুব সুন্দর আপনার লেখা কবিতাটি আমরা শুনতে পেলাম আজকে। আর আমার দিদি তো বললেনই যে তিনি অপেক্ষা করেছিলেন যে আপনার কবিতাটি শুনতে। বুঝতে পারছেন যে আমরা সবাই খুব আগ্রহ করে, আপনার যেহেতু শুরুতে যখন বলেছিলাম তখন বলা হয়েছিল শেষ দিকে আপনি এটি শোনাবেন আমাদেরকে। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। বিনু ভাই, আপনি তো প্রায় সময় আমাদের সঙ্গে যুক্ত থাকেন, বা আমি আপনার সঙ্গে যুক্ত হতে পারি, খুব ভালো লাগে। এই যেভাবে নার্গিস আপা বললেন যে মনে হয় না যে আমরা কেউ বাইরের কেউ, পরিবারের কেউ, এরকমই মনে হচ্ছে। অথচ কয়দিন কথা হলো, কয়দিন দেখা হলো, এটাই মনে হয় আমরা অনুভবে নিতে পেরেছি রবীন্দ্রনাথ পড়ে পড়ে বা নজরুল পড়ে পড়ে। সম্ভবত এই জিনিসটি আমরা পেয়েছি, মানুষের যে একটা প্রেম, মানুষের ভেতর যে একটা মানবিক একটা তাগিদ থাকে, ভালোর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার, সুন্দরের সাথে যাত্রা করার, সেই জায়গাটা সম্ভবত পৌঁছতে পেরেছে। জি বলুন। না, এই তো মিলবার একটা যে বিষয় বলেছে রবীন্দ্রনাথ বারবার, যে মিলতে হবে হৃদয়ের সাথে হৃদয়, মানুষের সঙ্গে মানুষের ঐক্য ভূমি গড়ে তুলতে হবে। তো আজকে তো আমরা সেই দর্শনে বিশ্বাসী, ব্যক্তিগতভাবে আমরা এখানে যারা আছি সবাই সেই আন্দোলিত অনুরণন আমাদের হৃদয় সবসময় থাকে বলেই আমরা আজকের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে আমাদের উৎসভূমি হিসাবে রবীন্দ্রনাথ থেকে আমরা একটা অপরের সঙ্গে মিলিত হতে পারলাম, দর্শকদের সঙ্গে মিলিত হতে পারলাম, শ্রোতাদের সঙ্গে মিলিত হতে পারলাম করোনার কালে। এটা একটা বড় পাওয়া আমাদের জন্য, আনন্দের বিষয়। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে। এবং আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা থাকছে আমাদের। এবার আমি নার্গিস আপা আপনার কাছে ফিরছি। সম্ভবত আপনাকে দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষের দিকে তুলে দেবো, শেষ করতে চেষ্টা করবো, সেই প্রেক্ষাপটে আপনি আপনার নিজের ইচ্ছে থেকে। আচ্ছা, সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরেছি এই জন্যই, অত্যন্ত সুস্থ শরীরে যুক্ত হতে পেরেছি। তো রবীন্দ্রনাথ আমাদেরকে সারাক্ষণ তো শিখিয়েই যাচ্ছেন। উনি শিখিয়েছেন কিভাবে দুঃখকে জয় করতে হয়, কিভাবে সাহস রাখতে হয় মনে। তার গানেই আমরা সাহস পাই, তার কবিতায় আমরা উৎসাহ পাই। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি, জানিয়ে এই কোভিড করোনার পরিস্থিতিতে সবাই বিপদ মুক্ত হোক এই কামনা জানাচ্ছি, শুভকামনা জানিয়ে আমার শেষ নিবেদন আমি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের একটি গান দিয়ে শেষ করছি। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার। নাই নাই ভয়,
হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। ক্ষণে ক্ষণে তুই হারাই আপনা শক্তি নিষিদ্ধ করে সোজা পোনা, ক্ষণে ক্ষণে তুই হারাই আপনা শক্তি নিষিদ্ধ করে সোজা পোনা, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। জলে জলে তো আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহিবে যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহিবে যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তো মিলাইবে সব, ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তো মিলাইবে সব, ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। ধন্যবাদ স্যার। বাহ, খুব ভালো লাগে। আমি আসছি আপনাদের কাছে আবার। আমি শেষ করার আগে একটু আমাদের সম্পাদক মহোদয়ের কাছে আবার যেতে চাই। রূপচাঁদ প্রথম, যিনি যার কারণে, যার উদ্যোগে মূলত আমরা একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, সবাই একসাথে হতে পেরেছি, কিংবা ভাষা বলুন, রাষ্ট্র বলুন, মানুষ বলুন, সবার জন্য কিছু করতে চেষ্টা করতে পারছি। তো রূপকদার কাছে আমি সর্বশেষ আমি শেষ করবো। রূপকদার কাছে জানতে চাইছি এই সময়টাই যে আজকের অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো, কিংবা আপনার কি মনে হচ্ছে যে এই ধরনের প্রোগ্রাম আগামীতে আমরা আর পাচ্ছি কিনা? ধন্যবাদ শাহরিয়ার ভাই। আসলে আজকে অসাধারণ অনুষ্ঠান হয়েছে। আমাদের যারা অতিথি ছিলেন, মানে যে আলোচনা হয়েছে, যে গান হয়েছে, আবৃত্তি হয়েছে, আসলে আমাদের দর্শকরা অনেকেই কমেন্টস করছেন এবং আমার ব্যক্তিগত অনেকে মেসেজ দিয়ে বলতেছেন যে মানে এই সময়ে, কোভিড এর সময়ে, আপনারা জানেন সারা বিশ্ব জুড়ে যে অবস্থা, এই সময় এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য সবাই ধন্যবাদ জানাচ্ছেন। আমি সবাইকে, বিশেষ করে আমাদের অতিথি যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহরিয়ার ভাই, আপনার সহ আপনার সুন্দর উপস্থাপনা, অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে এবং আমরা আশা করি আমরা প্রবাস দর্পণ আগামীতেও সেই অনুষ্ঠানগুলো মানে করার চেষ্টা করব। আমি একটু যাই নিতে চাই, আগামীকাল আমাদের দুইটা আমাদের প্রোগ্রাম আছে। একটা হচ্ছে বাংলাদেশ সময় বিকাল 4টা এবং ইউকে সময় সকাল 11টা। এটা হচ্ছে, আমরা জানেন যে আমরা বিভিন্ন জেলা নিয়ে আমরা প্রোগ্রাম করি। আগামীকাল বরগুনা জেলা, কোভিড এই 19 বগুড়া জেলার মানে জেলার মানুষ কেমন আছেন, আমরা সেই অনুষ্ঠান আমরা করব। মানে সেই অনুষ্ঠানে বরগুনা জেলার যা বিশেষ করে পৌরসভার মেয়র এবং সিভিল সার্জন ধরে অনেকেই থাকবেন আগামীকালকে। সেই অনুষ্ঠানটা সঞ্চালনা করবেন শাহরিয়ার ভাই। শাহরিয়ার হাসান আমাদের চট্টগ্রাম পৌর প্রধান। এবং বাংলাদেশ সময় রাত 10টা আমাদের নিয়মিত যে আমরা টক শো গুলা করে থাকি, সেই টক শো হবে। থাকবেন আমাদের মাননীয় সংসদ সদস্য, থাকবেন বিএনপির একজন সাবেক সংসদ সদস্য, একজন ডাক্তার থাকবেন। এই দুটো অনুষ্ঠান দেখা আমন্ত্রণ রইল শাহরিয়ার ভাই। আর পাশাপাশি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি যারা আছেন তাদেরকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যটা শুনতে পেয়ে আমাদের ভালো লাগলো। আমি আবারও একদম বিনয়ের সঙ্গে বলি, আমি আবারও সত্যিকার অর্থে মানুষ খুশি হলে যা হয়, ফরমাল নয় যে কেউ এলেন তাকে একটা থ্যাঙ্কস দিয়ে দিলাম,
কেউ এলেন তাকে একটা কৃতজ্ঞতা জানিয়ে দিলাম, ঠিক সেইভাবে না বলে আমি একটু পাকাভাবেই বলতে চাই যে আমরা প্রাণিত হয়েছি, সত্যিকার অর্থে আমরা খুব খুশি হয়েছি। আশা করি দর্শকরা খুশি হয়েছেন। কবি গোলাম কিবরিয়া বিনু, অশেষ ধন্যবাদ নয় শুধু ভালোবাসা আপনার জন্য। ডক্টর নার্গিস নাসির, আপনাকে অপরিসীম কৃতজ্ঞতা এবং নিশ্চয়ই অনেক ভালোবাসা আপনার জন্য। এবং শ্রেয়সী দত্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে আজকে অনুষ্ঠানে আমি দেখতে পেলাম, খুব ভালো লাগলো আপনার বিষয়গুলো। অশেষ কৃতজ্ঞতা আপনাকে এবং ভালোবাসা। সবাই সাবধানে থাকবেন। কোভিড-19 যেন আমাদেরকে অন্ততপক্ষে আমরা যেন নিরাপদ থাকতে পারি, প্রতিটা মানুষ যেন মঙ্গলে থাকে, সেই প্রার্থনা প্রভুর কাছে। আমরা যেন ভালো থাকি সবাই। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রযুক্তিগত কারণে আমার ভিডিওটা অফ রাখতে হয়েছে। তাই সকল দর্শক বন্ধুরা ভালো থাকবেন এবং সকলেই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এটাই আমাদের কাম্য। নিশ্চয়ই সবাই শুনতে পেয়েছেন এবং আশা করি আপনার এই প্রত্যাশা মতো আমাদের সবকিছু আমরা ঠিক মতো এগিয়ে নিতে পারবো। তো আপনাদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আবেদন তো রাখি, আগামীতে যখন কোনো সময় আমরা মনে করবো যে আপনারা এলে আমরা প্রাণিত হবো, নিশ্চয়ই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। আশা করি আপনাদেরকে আমাদের সাথে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই সময় পর্যন্ত। ধন্যবাদ সবাই, শুভরাত্রি।